আচ্ছা, আমি যেটা সবাইকে একটু রিকোয়েস্ট করবো, মানে সবার কাছে একটা যদি খোলা পেজ থাকে বা সাদা পেজ যদি থাকে, তাহলে একটু যে সাদা পেজটা ছিঁড়তে বলবো আর কি। বাসার পিছনে অবস্থা খারাপ যায়। এই যে পেজ একটা ছিঁড়ছি আমরা, দেখা যাচ্ছে? আচ্ছা, এবার এবার দেখেন আমরা ফোল্ড করবো, ঠিক আছে? একটা ফোল্ড করবো, এরপরে আর একটা ফোল্ড করবো। সবাই করছি? জি ভাই। সবাই ভিডিও অন করতে পারেন, তাইলে দেখা যাবে আর কি। তাহলে আমরা চারটা হলো, তাই না? এখন এই চারটাকে আমরা একটু ছিঁড়ে ফেলি কাগজটা। কাগজ ছিঁড়লে তো এখন ভয় লাগে, তাই না? গাছ কাটা হচ্ছে কাগজের জন্য। লিমিটেড রিসোর্স, তাহলে কত রিসোর্স বেঁচে গেছে না আইটির জন্য, নতুন টেকনোলজি এসে। তাহলে কাগজের অবস্থা কি হতো? তাহলে সবার 4 টুকরা হয়ে গেছে না? 4 টুকরা। এবার একটু 4 টুকরা আমাদের আসলে লাগবে হচ্ছে 8টা লাগবে, হ্যাঁ? আর একটা ভাগ করতে হবে আসলে। তাহলে আমাদের 8 হবে, 8 পিস হবে, ঠিক আছে? 8 পিস। আচ্ছা, 8 পিস হয়ে গেছে সবার? এইট পিস যদি হয়ে যায়, তাহলে আমরা গত ক্লাসে করেছিলাম না অ্যাজাইলের প্রিন্সিপাল? অ্যাজাইলের প্রিন্সিপাল করেছিলাম আমরা। রেজা ভাই সরি, আমার কাছে পেপার নাই। আচ্ছা, ঠিক আছে। আমরা কয়জন আছি আমরা এখন কানেক্টেড? আছি 1 1 2 3 4 5 6 জন আছি। মাহবুব ভাই, আপনি দেখতে পাচ্ছেন তো না? আপনার মাহবুব ভাইয়ের কথা শুনতেছেন অবশ্যই আমি। আচ্ছা, এখন আমরা একটু কাইন্ডলি সবাই ইয়াগুলো লিখে ফেলি। ওই যে আমাদের ইয়া আছে না, এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছিলাম হচ্ছে আমাদের এটা প্রিন্সিপাল। সবাই দেখতে পাচ্ছি ভ্যালুস, চারটা ভ্যালুস, তাই না? জি। আমরা প্রতিটা যে বাম ডান আছে, কিন্তু প্রথমে চারটাতে আমরা বাম পাশের ভ্যালু গুলো লিখে ফেলি, বাম পাশে শুধু। তার মানে ইন্ডিভিজুয়ালস এন্ড ইন্টারঅ্যাকশনস, এটা আমরা একটা পেজে লিখি, ইন্ডিভিজুয়ালস এন্ড ইন্টারঅ্যাকশনস একটা পেজে। তাহলে ইন্ডিভিজুয়াল এন্ড ইন্টারঅ্যাকশনস, ঠিক আছে? আর একটা পেজে কি হবে তাহলে? ওয়ার্কিং সফটওয়্যার, হ্যাঁ? শুধু ওয়ার্কিং সফটওয়্যার, শুধু লেফট সাইড। শান্ত কি লিখতেছো নাকি? সার্ভার। তারপর হচ্ছে কাস্টমার কোলাবোরেশন। কোলাবোরেশন বানাটা একটু কঠিন না? খালি গোলমাল লাগে। আচ্ছা, এরপরে হচ্ছে রেসপন্ডিং টু চেঞ্জ। হয়েছে? সবার চারটা লেখা হয়েছে? এবার আমরা রাইট সাইডে যাব, রাইট সাইডে গুলো লিখবো প্রসেস এন্ড টুলস। প্রসেস এন্ড টুলস। আচ্ছা, তাহলে তারপরে কম্প্রিহেনসিভ ডকুমেন্টেশন। কম্প্রিহেনসিভ ডকুমেন্টেশন
তারপরে লিখবো হচ্ছে কন্ট্রাক্ট নেগোসিয়েশন, তাই না? কন্ট্রাক্ট নেগোসিয়েশন। আর তারপরে হবে হচ্ছে ফলোইং এ প্ল্যান। সবার কি লেখা হয়েছে? জি ভাইয়া। Alright. আচ্ছা, তাহলে একটু দেখেন, স্ক্রিন তো দেখা যাচ্ছে না ভ্যালুস গুলা সব? জি। খুব চমৎকার ভ্যালুস কিন্তু, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালস এন্ড ইন্টারঅ্যাকশন ওভার প্রসেস এন্ড টুলস। এটা শুধু প্রজেক্ট ম্যানেজমেন্ট না, সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ওয়ার্কিং সফটওয়্যার কিংবা ওয়ার্কিং প্রোডাক্ট ওভার কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন, যেটা দিয়ে আমরা কাজ করতে পারবো, এরকম প্রোডাক্ট আমরা চাই। ডকুমেন্টেশন করে করতে করতে যাতে আমাদের সময় কেটে না যায়। কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্যাক্ট নেগোসিয়েশন, শুধু কন্ট্যাক্টই যাতে আমার দেওয়া না হয়, আমরা একটা আসলে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করতে চাই, কারণ কাস্টমার ইজ দ্য কিং, তাই না? রেসপন্ডিং টু চেঞ্জ ওভার ফলোইং এ প্ল্যান। প্ল্যান ইজ গুড, কিন্তু এর সাথে সাথে আমরা চেঞ্জকে ওয়েলকাম জানাবো। আর এখন আমরা যে ওয়ার্ল্ডে আছি, যেটাকে বলা হয় ভুকা। ভুকা মানে হচ্ছে ভোলাটিলিটি, ইউতে হচ্ছে আনসার্টেনিটি, সিতে হচ্ছে কমপ্লেক্সিটি, আর এতে হচ্ছে অ্যাম্বিগুইটি। আমরা আছি কোথায়? ভুকা এনভায়রনমেন্টে, যেখানে আসলে ইউ ক্যান সে এনিথিং, কখন যে কি ঘটবে, ঠিক আছে? ভুকা এনভায়রনমেন্ট, নাথিং ইজ সার্টেন, এভরিথিং ইজ চেঞ্জিং। আচ্ছা, আমি তাহলে এখন আসেন, তাহলে কি করলাম আমরা? সবার লিখে ফেলছি না? দেখা যাচ্ছে? দেখা মুশকিল, আমি বোধহয় ছোট লেখা হয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। কি লিখছে এটা? কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন। আচ্ছা, তাহলে আমরা এখন বলেন এর অপোজিটে কি হবে আসলে? এটা আমি রাইট সাইডের একটা বলছি, তাই না? লেফট সাইডে কি আছে? লেফট সাইডে সবাই কাগজ দেখেন তো, কি হবে আসলে কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন? ওয়ার্কিং সফটওয়্যার। দেখান আমাকে একটু আপনাদের কাগজ। ওয়ার্কিং সফটওয়্যার, হ্যাঁ, তার মানে এটা আসলে ওয়ার্কিং প্রোডাক্ট। হ্যাঁ, অলরাইট, ওয়ার্কিং সফটওয়্যার, ওয়ার্কিং প্রোডাক্ট। অলরাইট, আচ্ছা, এরপরে আসতেছি আমি আরেকটা আসতেছি। হ্যাঁ, এবার আসতেছি হচ্ছে আমরা, এটা কি হবে? এটা কোন সাইডের, লেফট না রাইট? এটা লেফট। লেফটে, তাই না? ইন্ডিভিজুয়াল এন্ড ইন্টারঅ্যাকশন। হ্যাঁ, তাহলে এটা রাইটে কি হবে আমাদের? প্রসেস এন্ড টুলস। প্রসেসেস এন্ড টুলস। অলরাইট, আচ্ছা, এরপরে আসতেছি আরেকটা, কন্ট্রাক্ট নেগোসিয়েশন। এটা হলো রাইট সাইডে। কন্ট্রাক্ট নেগোসিয়েশন রাইট সাইডে, তাহলে লেফট সাইডে কি হবে? কাস্টমার কোলাবোরেশন। কাস্টমার কোলাবোরেশন, তাই না? আচ্ছা, সবার কাছে কাস্টমার কোলাবোরেশন ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, এরপরে এখন আরফান আপনি দেখান, আরেকটা বাকি থাকলো, সেটার একটা সাইড আপনি দেখান। আরফান, কি সেটা? একটা হয়েছে রেসপন্ড টু চেঞ্জ আর কি। রেসপন্ডিং টু চেঞ্জ, তাহলে কি হবে? একজন বলেন, এটা কি হবে? ডান দিকে কি হবে? ফলোইং আ প্ল্যান। ফলোইং আ প্ল্যান। অলরাইট, ঠিক আছে। তাহলে চারটা হচ্ছে আমাদের মানে ভ্যালুস, খুবই ইম্পর্টেন্ট ভ্যালুস। মানে, এবং আমি কিন্তু অ্যাজাইল কোনো ইয়া বলতেছি না। অ্যাজাইল ইজ নট কালেকশন অফ ভ্যালুস এন্ড প্রিন্সিপল। অ্যাজাইল ইজ হোয়াট? আমি কিন্তু এটা কোটে রাখতেছি, অ্যাজাইল ইজ মাইন্ডসেট। হ্যাঁ, ইটস আ মাইন্ডসেট, রাইট? ইটস আ মাইন্ডসেট, ভেরি ইম্পর্টেন্ট। এই আমাদের কিন্তু অ্যাজাইল জানেন, পুরো ওয়ার্ল্ডে অ্যাজাইল যেহেতু খুবই পপুলার এবং পুরো ওয়ার্ল্ডকে ট্রান্সফর্ম করতেছে, শুধু প্রজেক্ট ম্যানেজমেন্ট না, অর্গানাইজেশনকেও চেঞ্জ করতেছে আর কি। যে সমস্ত অর্গানাইজেশন প্রোডাক্ট এবং সার্ভিস ডেলিভারি নিয়ে কাজ করে, ইউরোপে বলছি যে প্রায় মোর দ্যান 50% অর্গানাইজেশন যারা আসলে অ্যাজাইল ফলো করে। পুরো অর্গানাইজেশনের এইচআর, ফাইন্যান্স, লজিস্টিক সবকিছুই অ্যাজাইল ফলো করে। তো সমস্ত অ্যাজাইলই কিন্তু আসলে এই চারটা ভ্যালু এবং আজকে প্রিন্সিপাল পড়বো 12টা, তার উপর বেস করে তৈরি, এবং মাইন্ডসেট, মেইন হচ্ছে মাইন্ডসেট।
অনেক জায়গায় অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফেল করে এবং অ্যাজাইল ট্রান্সফরমেশন ফেল করে, তার মেইন রুট কজ যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে মানে অ্যাজাইল প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস করা হয় কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করে না করে করা হয়। সো আপনি যদি এটাকে ধারণ করতে না পারেন, মাইন্ডসেট চেঞ্জ করতে না পারেন, তাহলে অ্যাজাইল কোথাও সাকসেসফুল করা যাবে না। অনলি ফ্লোয়িং মানে ফলোয়িং প্রসেস, টুলস, টেকনিক, অ্যাজাইলের অনেক প্রসেস আছে, অনেক ফ্রেমওয়ার্ক আছে, বিভিন্ন টুলস টেকনিক আছে ডিফারেন্ট, সেগুলো ইউজ করে আপনি আসলে সাকসেসফুল হতে পারবেন না যদি আপনি মাইন্ডসেট ঠিক না করেন আপনার এবং আপনার টিমের। ঠিক আছে? সো দেখেন আমরা বলছিলাম, কারো মনে আছে যে এই যে মিটিংটা করছিল 17 জন থট লিডার্স সেই সময়ে, তো তারা আসলে মিটিং করার পরে কোন মাসে করছিল? ফেব্রুয়ারি মার্চ না? ফেব্রুয়ারি মোস্ট প্রবলি। আচ্ছা, করার পরে ওনারা সবাই চলে গেছেন, চলে যাওয়ার পরে দেখলেন এই 4টা ভ্যালু দিয়ে আসলে কাজ করা যাচ্ছে না। সো এবং এটার ব্যাখ্যা দরকার, এটা খুবই আসলে হাই লেভেল হয়ে গেছে। সো সেটার কারণে ওনারা তখন কি করলেন, সেই সময় তো আসলে এরকম চ্যাটিং সিস্টেম ছিল না আসলে, এটা আমরা 2001 এর কথা বলতেছি। তো তখন বোধহয় কেবল ইমেল টেমেল শুরু হয়েছে, তাই না? আমি বোধহয় প্রথম ইমেল খেয়েছি কোথায়, কি জন্য ছিল এটা, ইউএস নেট না কি জন্য একটা ইমেল অ্যাড্রেস ছিল, প্রথম খুঁজছিলাম, তখন ইয়াহু এইভাবে আসে না। তারপরে তখন তো ইয়াহু সবচেয়ে বেশি চলতো আসলে, সার্চ ইঞ্জিন বলেন, ইমেল বলেন, ইয়াহু। তো ওনারা মেইল চালাচালি করে তারপরে 12টা প্রিন্সিপাল তৈরি করছে, যেটা আসলে এই 4টা ভ্যালুরই এক্সটেন্ডেড ভার্সন, আরো সহজে বোঝানোর জন্য। এবং এই 4টা ভ্যালুকেই দেখবেন যে ওখানে খুবই ডেসক্রিপটিভ ভাবে আছে আর কি, এবং এটা হচ্ছে টোটাল 12টা প্রিন্সিপাল। সো লেটস সি, চলেন 12টা প্রিন্সিপাল আমরা আজকে নিয়ে শুরু করি। সো আমি স্ক্রিন শেয়ার করছি, পিডিএফ ফাইলটা করতেছি না, মানে পাওয়ার পয়েন্ট না খুলে আমি পিডিএফ থেকে পড়াচ্ছি, মনে হয় সমস্যা হবে কি না? হবে, তাহলে ইয়েটা করি, আমি একটু পিডিএফ ফাইলটা খুলি, পাওয়ার পয়েন্টটা। সো পরীক্ষায় কিন্তু 4টা ভ্যালুস নিয়ে কোনো প্রশ্ন হবে না, হ্যাঁ, যে ভ্যালুস 4টা কি কি বা 12টা প্রিন্সিপাল কি কি, এরকম কোনো প্রশ্ন হবে না। কিন্তু মাইন্ডসেটটা হচ্ছে আমাদের আসল জিনিস, এবং জানাটা, কারণ এটা প্রয়োগ আমরা দেখবো বিভিন্ন জায়গায়। আচ্ছা দেখেন 12 প্রিন্সিপাল, হ্যাঁ দেখা যাচ্ছে? আচ্ছা, এই প্রিন্সিপালটা দেখেন আমরা এক এক করে রিড আউট করতে হবে এবং এটা বুঝতে হবে আমাদেরকে। সো আমার মনে হয় একজন শুরু করেন প্রথমটা, আরফান বলেন প্রথমটা। Our highest priority is to satisfy the customer through early, continuously delivery of valuable software. First priority হচ্ছে customer satisfaction, and একটা আমার মনে হয় যে ফার্স্ট ডেলিভারি, যে আমি হয়তো একটা ওয়ার্কিং সফটওয়্যার কিছু একটা কাস্টমারকে ফার্স্ট টাইম দেওয়া, এটা হচ্ছে মেইন প্রায়োরিটি আর কি। যে আমি দেখি, satisfy the customer through early and continuously delivery of valuable software. হ্যাঁ, তার মানে এখানে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে না, হ্যাঁ, সেটা হচ্ছে স্যাটিসফাই কাস্টমার। জি ভাই। হ্যাঁ, যে স্যাটিসফাই কাস্টমার, আমি যদি একটু দাগ দেই তাহলে হাইলাইট করি, তাহলে এখানে কি এই বাক্যটার মধ্যে কাস্টমার স্যাটিসফ্যাকশন, যেটা আসলে আমরা সবসময় বলি, ঠিক আছে, আওয়ার হাইয়েস্ট প্রায়োরিটি ইজ টু স্যাটিসফাই দ্য কাস্টমার থ্রু, কিসের থ্রুতে? খুব Early and ইম্পর্টেন্ট, continuously, জি ভাই। হ্যাঁ, আর্লি এন্ড কন্টিনিউয়াস ডেলিভারি, Continuously. ঠিক আছে। আচ্ছা, এরপরে সুবোধ বলেন আপনি পরেরটা। সেকেন্ডটা যদি আমরা বলি, সুবোধ আছেন? আচ্ছা, তাহলে অন্য কেউ পড়ি। সরি ভাইয়া, আমি হ্যাঁ, ইয়ে আচ্ছা। করাচ্ছিলাম, আমি মিউট করে দিচ্ছি। এখন কি শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন Okay. শোনা যাচ্ছে, জি। Welcome changing requirements even late in development. Agile processes harness change for the customer's competitive advantage. So এটা আমরা এটা তাহলে কোন প্রিন্সিপালের সাথে কানেক্টেড, বুঝছেন? কোন ভ্যালুর সাথে কানেক্টেড? ওই যে ওয়েলকাম চেঞ্জ বলতেছিলাম আমরা, তাই না? responding to change. হ্যাঁ। এবং এটা দেখেন আরো ব্যাখ্যা করছে যে এই রেসপন্ডিং চেঞ্জ মানে আসলে কি বলতে দিচ্ছে আমরা, ইভেন লেট ইন দ্য ডেভেলপমেন্ট।
হ্যাঁ, যত দেরিতে হোক না কেন কাস্টমার প্রায়োরিটি পাবে। আর আরেকটা কি বলছে দেখেন, অ্যাজাইল প্রসেস হার্নেস চেঞ্জ ফর দ্য কাস্টমারস কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, এরপরে থার্ডটা বলেন, থার্ডটা দেখা যাচ্ছে না কখন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা বলেন ভাই। Deliver working software frequently from a couple of weeks to a couple of months with a preference to the shorter time scale. ওকে, মানে- ম্যানেজ ওয়ার্কিং সফটওয়্যার। হ্যাঁ, দ্যাটস মিন যে কোনো একটা ওয়ার্কিং সফটওয়্যার আমাদেরকে ফ্রিকোয়েন্টলি ডেলিভারি করতে হবে, যেটা কাপল অফ উইকের মধ্যেও হতে পারে, কাপল অফ মান্থসের মধ্যেও হতে পারে, বাট উইথ আ প্রেফারেন্স টু দ্য শর্টার টাইম স্কেল। মানে অলওয়েজ প্রেফার করতে হবে যে আমার টাইম স্কেলটা যেন শর্ট হয়। দ্যাটস মিন অল্প সময়ের মধ্যে যেন একটা প্রজেক্ট ডেলিভার্ড হয় টু দ্য কাস্টমার। রাইট। হ্যাঁ, দেখছেন মানে আর্জেন্সিটা বুঝতে পারছি আমরা, মানে এখানে কিন্তু অলওয়েজ প্রেফারেন্স দেওয়া হচ্ছে যে কত দ্রুত আসলে আমরা উই ক্যান ডেলিভার ভ্যালু ফর দ্য কাস্টমার। হ্যাঁ, আচ্ছা এরপরে আসেন 4 নম্বর। কে বলবে? আরেকজন বলেন। ভাই আমি বলবো, হ্যাঁ হ্যাঁ, business people and developers must work together daily throughout the project. বুঝতে পারছি ভাই আমরা? আপনি যেটা বললেন যে মানে people develop and must work together, মানে প্রতিদিন একত্রে কাজ করতে হবে এবং পুরো প্রজেক্ট বেসিস, মানে ওই যেটা মাইন্ডসেট অনুযায়ী অ্যালাইন হয়ে সবাই কাজ করতে হবে। এবং আসলে এখানে কথাটা বুঝতে পারছি আমরা, এখানে আসলে আমাদের নরমাল জেনারেল প্রজেক্টে কি হয়, আমরা যে সাধারণ প্রজেক্টে কি করি, আমরা প্রথমে কাস্টমারের সাথে দেখা করি, তাদের রিকোয়ারমেন্ট বুঝি, ডকুমেন্টেড করি, তার সাইন নেই, এরপর আর কোনো যোগাযোগ নেই কাস্টমারের সাথে, বিজনেস পিপলের সাথে। ঠিক আছে, তারপর আবার ডেলিভারি রেডি করে নিয়ে 6 মাস পরে বা 1 বছর পরে গিয়ে বলি যে আপনার প্রোডাক্ট রেডি হচ্ছে। বুঝতে পারছি? সো ট্রেডিশনাল প্রজেক্টের যে সব প্রবলেমটা, সেটাকে এখানে রিমুভ করার জন্য বলা হচ্ছে বিজনেস পিপল অথবা কাস্টমার এন্ড ডেভেলপারস, মানে টিম, প্রজেক্ট টিম। আইটি তো এই জন্য ডেভেলপার বলছে, কিন্তু আসলে কি হবে, প্রজেক্ট টিম মাস্ট ওয়ার্ক টুগেদার ডেইলি থ্রুআউট দ্য প্রজেক্ট। ঠিক আছে, এবং অ্যাজাইলে অনেক সময় প্রেফার করা হয় যে কাস্টমার রিপ্রেজেন্টেটিভ শুড ওয়ার্ক টুগেদার উইথ দ্য ডেভেলপমেন্ট টিম অথবা প্রজেক্ট টিম। বুঝতে পারছি? একদম কোলাবোরেটিভ যাতে কাজ করে, যাতে অ্যাট এনি কোয়েরি, এনি কনফিউশন, যাতে আমরা ইজিলি তাকে টাচ করতে পারি। আচ্ছা, এরপরে 5 নম্বরটা তানভীর। জি ভাইয়া, build project around motivated individuals, give them the environment and support they need, and trust them to get the job done. বেসিক্যালি এখানে ভাই ওই যে টিম প্লেয়ের ব্যাপারটা আসছে, বেসিক্যালি রিসোর্সদেরকে মোটিভেট করা যারা হচ্ছে প্রজেক্টে কাজ করবে, এবং তাদেরকে সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেওয়া। প্লাস আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে যে ট্রাস্ট টু দ্য টিম মেম্বার্স, কাজটাকে উঠায় নিয়ে আসার জন্য। দেখেন, ট্রাস্ট শব্দটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কি মানুষকে, টিমকে ট্রাস্ট করি? যদি ট্রাস্ট করতে না পারি তাহলে কিন্তু কাজ করা খুব মুশকিল। এবং এটার মধ্যে আরেকটা জিনিসও আছে, এম্পাওয়ারমেন্টও আছে, তাই না? এম্পাওয়ারিং করা, টিমকে এম্পাওয়ার করা, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের। এটা কাইন্ড অফ ওই যে ট্রানজ্যাকশনাল লিডারশিপের মতো না, ট্রানজ্যাকশনাল না, আরেকটা কি ছিল যেটা হচ্ছে যে তিনটার মিক্স ছিল না ভাই, একটা সার্ভেন্ট, যে কারিজমেটিক, তিনটার মিক্সড একটা ছিল না ভাই, ওটার নাম ভুলে গেছি, ট্রানজিশনাল মনে হয় নাকি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই ট্রান্সফরমেশনাল ইন্টারঅ্যাকশনাল বোধ এরকম কিছু একটা। হ্যাঁ ভাই, অ্যাজাইলের সাথে তো ওই যে সার্ভেন্ট লিডারশিপ, এটা বেশি না, অ্যালাইনমেন্ট বেশি না ভাই? হ্যাঁ হ্যাঁ, রাইট। সো যেহেতু অ্যাজাইলের প্রিন্সিপাল, সো সেক্ষেত্রে তো সার্ভেন্ট লিডারশিপ হওয়ার কথা। হ্যাঁ, সার্ভেন্ট লিডারশিপই আর কি, যে আমরা আসলে নিজের পিছনে থাকবো, টিমকে দেবো, টিমকে বিশ্বাস করে দেবো যে তোমরা কাজ করো। ঠিক আছে, আবার এটা আবার ইয়ার সাথে মিলতেছে, লেজিস ফেয়ারিতে আবার এমপাওয়ারমেন্ট আমরা বলি। তারপরে ওই যে ইন্টারঅ্যাকশনাল বা কি একটা নাম ছিল, ওটাতেও আছে একই জিনিসটা। জি ভাই, অলরাইট। আচ্ছা, এরপরে 6 নম্বরটা আর কি বাকি থাকলো? ইয়া
জিতলু জিতলু আছে নাকি পালিয়ে গেছে? মাহবুব ভাই কি শুনতেছেন? হ্যাঁ হ্যালো, জিতলু? রেজা ভাই আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ 6 নম্বরটা বলেন, 6 নম্বরটা। the most efficient and effective রাজা method ভাই of শুনছি আমি। হ্যাঁ conveying information to and within a development team is face-to-face conversion. মানে ফেস টু Conversation. ফেস হচ্ছে যে কনভার্সনটা খুব ইম্পর্টেন্ট, ইফিশিয়েন্ট ইফেক্টিভ মেথড মেসেজ কনভে করার জন্য। সো কমিউনিকেশন টেকনোলজি বা কমিউনিকেশন ওয়েজটা ডেফিনেটলি ফেস টু ফেস হওয়া উচিত। দ্যাট ইজ ভেরি ভেরি ভ্যালুয়েবল। আমরা তো জানি তাই না যে ফেস টু ফেস এর কিন্তু অনেক ইয়ে আছে না, বেনিফিট আছে যেটা অন্য সময় পাওয়া যাবে না। ফেস টু ফেস হলে একজন আসলে তার কি বলবো এটাকে নন ভার্বাল কমিউনিকেশন দেখে কিন্তু বুঝতে পারবেন যে সে আসলে কি মানে রিপ্রেজেন্ট করতেছে, তার এক্সপ্রেশনটা কি, যেটা আমরা কিন্তু যদি ফোনে কথা বলি এক্সপ্রেশনটা বোঝা যাবে না। এই জন্য কিন্তু আমরা ক্লাসে চাই যে ভিডিও অন রাখা, তাহলে এক্সপ্রেশন বোঝা যায়, বা আমার এক্সপ্রেশন আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কিরকম এক্সপ্রেস করতে চাচ্ছি। সো যদি ভার্চুয়াল টিমে কাজ করেন, দেখেন ফেস টু ফেস মিট কনভারসেশন তো তখন সুবিধা যখন আসলে সবাই একই জায়গায় কাজ করবে। এখন যদি ভার্চুয়াল টিম হয় তাহলে কি করবেন? ভিডিও কল করবো ভাইয়া। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা যেখানে পসিবল সেখানে আমরা আসলে চেষ্টা করব যাতে মানে ফেস দেখা যায়। এমন কোনো টুল আমরা ইউজ করব যেটা দিয়ে আমরা ফেস টু ফেস ইয়াটা পাই। এই জন্য দেখবেন সবাই যে এত আমরা জুম ইউজ করতেছি, টিম ইউজ করতেছি, আমরা তো অন্য কিছু ইউজ করতে পারতাম, কিন্তু দেখেন জুম, টিম, তাই না, মাইক্রোসফট টিমস, তারপর ওয়েবএক্স, এগুলোর ক্ষেত্রে ইউজ এই কোভিড এর সময় একদম মানে কয়েক হাজার গুণ বেড়ে গেছে আর কি, বিকজ ওই ফেস টু ফেস যেহেতু হওয়া যাচ্ছে না, ফলে এটা দিয়ে আসলে আমরা ওটা করার চেষ্টা করতেছি। এটা বেসিক্যালি ভাই ওই ইন্টারাকশনস, যেটা মানে প্রথম ইন্ডিভিজুয়ালস এন্ড ইন্টারাকশন, যে ফার্স্ট ভ্যালু ছিল, প্রথম ভ্যালু, ওটার সাথে ম্যাচ করে। দেখবেন যে সবগুলি কোনো মানে 3-4টা মিলে একটা ভ্যালু বা এরকম আছে কানেক্টেড আর কি। আচ্ছা, ওয়ার্কিং প্রোডাক্ট ইজ দ্য প্রাইমারি মেজার্স অফ প্রোগ্রেস, এই জিনিসটা বলেন তো কি বুঝলাম? খুবই চমৎকার কথা, ওয়ার্কিং প্রোডাক্ট ইজ দ্য প্রাইমারি মেজার অফ প্রোগ্রেস। তো বেসিক্যালি ভাইয়া প্রগ্রেস হচ্ছে কিনা সেটা মেজার করা হচ্ছে আমার যে ওয়ার্কিং প্রোডাক্টটা জেনারেট হচ্ছে, আইটারেটিভ হোক বা মানে যে ওয়েতেই আমি যে আউটপুটটা দিচ্ছি সেটা হচ্ছে প্রাইমারি মেজারমেন্ট আমার প্রজেক্টের প্রগ্রেসটা জানার জন্য। রাইট, মানে যে ডকুমেন্টেশন দেওয়া, পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্ট করা, এগুলো কিন্তু আসলে হবে না। হ্যাঁ, আমাদের একদম অ্যাকচুয়াল প্রোডাক্ট লাগবে, ঠিক আছে? সো এখানে আমরা কয়েকটা কনসেপ্ট পরে শিখবো, আজকে ক্লাসে হয়তো আলোচনা করবো একটু, সেটা হচ্ছে এমভিপি। আপনারা তো অনেকে জানেন, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, ঠিক আছে? মানে আমাদেরকে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি করতে হবে ওই যে শর্ট সাইকেলের মধ্যে, যাতে কাস্টমারকে আমরা ওটা দেখে প্রোগ্রেস বলতে পারি যে আমাদের প্রোগ্রেস এতটুকু হয়েছে। আচ্ছা, এবার 8 নম্বরে আসছে অ্যাজাইল প্রসেসেস প্রমোট সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, বুঝছেন? অ্যাজাইল এটাকে আরেকটা শব্দ ইউজ করা হয়, দেখবেন প্রায় পাবেন, সেটার নাম হচ্ছে ক্যাডেন্স অফ ডেলিভারি। ক্যাডেন্স শব্দের অর্থ কি কেউ জানি? ক্যাডেন্স অফ ডেলিভারি, CADENC। মুচ্ছতান, বিশ্বাসযোগ্যতা বা যে আমরা বলি না যে সুরের মূর্ছনা, সুরের মূর্ছনা বা মুচ্ছতান বলে, মানে ফ্লোটা যাতে হ্যাঁ একই রকম ফ্লো হয়। আমি ছোটবেলায় আমার গলাটা এরকম মোটা দেখতেছেন না, আমার ছোটবেলায় গলা এরকম মোটা ছিল, মানে আমি মনে হয় জাস্ট মানে অ্যাডোলসেন্স যখন ছিল তখন এই গলা খুব মোটা হয়ে গেছে। তো ক্যারেক্ট করে যে বলছিল যে তুমি গান গাও, আমি কখনোই গান গাইতে পারি না, গান গেলে আমার গলা এমন, তো তারপরে জোর করে গান গাইতে হবে, নাহলে পানিশমেন্ট। তাই বলছে আমি তো গান পারি না, তো ওরা আমাকে জোর করে বললো যে তাহলে তুমি সোনার বাংলা গাও, আমার সোনার বাংলা। তো আমি আমার সোনার বাংলা 2 লাইন গাইছি, গাওয়ার পর বলছে ঠিক আছে আর গাইতে হবে না। এরপর জীবনে আর আমাকে কখনো গান গাওয়া বলে নেই আর কি। সো ওইটা হচ্ছে ক্যাডেন্স অফ ডেলিভারি, মানে সাস্টেনেবল পেসে যাতে আমরা ডেলিভারি দিই। মানে হয় কি আমরা দেখবো অনেক সময় এরকম কাজ করি আমরা, যেটাকে আমরা স্টুডেন্ট সিনড্রোম বলি, সব কাজ জমায় রাখি,
হ্যাঁ, কাজ আমাদের এই সময় শেষ করার কথা, আমরা কি করে এইভাবে চলতে থাকি, মানে লাস্টের দিন এসে এইভাবে শার্প শেষ করি, তার মানে কি ক্যাডেন্স অফ ডেলিভারি ইজ নট গুড, তাই না? সো বলা হচ্ছে যে সাস্টেনেবল পেসে কাজ করতে হবে। একটা কি বলছে, দ্য স্পন্সরস, ডেভেলপার্স এন্ড ইউজার শুড বি এবল টু মেইনটেইন এ কনস্ট্যান্ট পেস। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এই পেসটা রাখতে হবে। 10 নম্বর, সিম্পলিসিটি, দ্য আর্ট অফ ম্যাক্সিমাইজিং দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক নট ডান ইজ এসেনশিয়াল। এই জিনিসটা কি, এটা বোধহয় এখানে সবচেয়ে কঠিন জিনিস। এটা কেউ কিছু বুঝলাম? এটা আরেকবার পড়েন একটু। এটার কারো কাছে ব্যাখ্যা আছে? সিম্পলিসিটি, দ্য আর্ট অফ ম্যাক্সিমাইজিং দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক নট ডান ইজ এসেনশিয়াল। মানে আনফিনিশড জব না রাখার জন্য, টাইমের কাজ টাইমে করার জন্য, এরকম কিছু। হ্যাঁ, মানে এটা একটু পেঁচা খুঁজে বলছে না। হ্যাঁ, আর কারো কোনো ব্যাখ্যা আছে? এইখানে আমি যেটা বুঝতে পারছি যে কোনো একটা ওয়ার্কিং প্রজেক্ট বা ওয়ার্কিং সফটওয়্যার আমি ডেলিভারি করব, সেখানে ম্যাক্সিমাম যে আউটপুটটা দিয়েই আমাকে ডেলিভার করতে হবে এমন না, আমি যতটুকু পেয়েছি সেটাই ডেলিভার করা, মানে ম্যাক্সিমাম টার্গেট থাকবে, বাট আমার এই মুহূর্তে যতটুকু রেডি হয়েছে সেটাই কাস্টমারকে প্রোভাইড করা। আচ্ছা, ওকে। আচ্ছা, 1 নম্বর তো আমরা বুঝতেছি যে আমরা এটা তো আমরা সবসময় জানি, তাই না? ওই যে খুব একটা ইয়ে আছে না, কিপ ইট সিম্পল স্টুপিড, বা জাস্ট কিপ ইট সিম্পল, রাইট? সো একটা হচ্ছে আমরা আসলে খুব কমপ্লেক্স চিন্তা না করে খুব সিম্পল, কত সিম্পল ভাবে কোনো কিছু করা যায়। আমরা জানি যে সিম্পলিসিটি আসলে সবচেয়ে বেস্ট ডেলিভারি দেয়, তাই না? আর যে আইনস্টাইনের কথাও জানি যে তুমি যদি কাউকে সিম্পলি বুঝাইতে না পারো কোনো জিনিস, তার মানে তুমি আসলে নিজেই বুঝো নাই। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে আমরা দেখবো যে সিম্পলিসিটি ফলো করা কাজের মধ্যে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ম্যাক্সিমাইজিং দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক নট ডান। হ্যাঁ, তার মানে এই যে আমি জাস্ট একটা প্রশ্ন করে আপনাদের বুঝাই, সেটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি না আমরা সবাই, ইউজ করছি মাইক্রোসফট ওয়ার্ড। জি জি ভাই। একটু জানেন এটা কত পার্সেন্ট ইউজ হয়? এটার ফিচার তো মনে হয় থাউজেন্ডস অফ ফিচার আছে, এবং আমরা মনে হয় সবাই সব ফিচার জানিও না। আমি বোধহয় 5% বা 10% জানি ফিচার, তাই না? এক্স্যাক্টলি। তাইলে বলেন দিক, মানে গ্লোবালি ওদের সার্ভেতে ওরা বের করছে যে মানে কত পার্সেন্ট আসলে ইউজ হয়, পুরা ফিচার গুলো সবচেয়ে ফ্রিকোয়েন্টলি কত পার্সেন্ট ইউজ হয়, কার ধারণা আছে? কারো ধারণা যে এত পার্সেন্ট ইউজ হয় মাইক্রোসফট ওয়ার্ড? ভাইয়া বাংলাদেশের অ্যাসপেক্টে আমার কাছে মনে হচ্ছে 10% ম্যাক্সিমাম। 10%। আচ্ছা, গুড। হ্যাঁ, কাছাকাছি আছে কিন্তু। হ্যাঁ, এটা আসলে দেখা গেছে মাত্র 13%। হ্যাঁ, মাত্র 13%। এর সাথে 13% সবসময় ইউজ হয় কোর, আর বাকি 7% আরো ইউজ হয় যেটা ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। টোটাল আসলে 20%। কিন্তু আসলে কোর যে ফিচারগুলো ইউজ হয় সেটা হচ্ছে 13% মাত্র। বুঝতে পারছি? হ্যাঁ, তার মানে বাকি দেখেন কত পার্সেন্ট, 87% ফিচার আসলে ইউজই হয় না। তো এইটার কথা হচ্ছে এইটা যে আমরা আসলে যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করতে চাই, তখন আসলে আমরা দেখা যায় যে আমরা ফাইন্ড আউট করি না যে 13% কোনটা, সবচেয়ে টপ প্রায়োরিটি কোন ফিচারগুলো, কোর ফিচারগুলো কোনটা। হ্যাঁ, সেইটা আমরা আইডেন্টিফাই না করে আমরা দেখা যায় যে অসংখ্য ফিচার নিয়ে কাজ করা শুরু করি, নট প্রায়োরিটাইজ করে যে কোর ফিচারগুলো কোনগুলো। তো সেইটাই বলা হয়েছে যে ম্যাক্সিমাইজিং দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক নট ডান। তার মানে কি, যে বাকি 87% তো করার দরকার নেই এখন, আপনার এখন করা দরকার কত? 13%। তার মানে আপনাকে এই যে কি কি ফিচার লাগবে আপনার প্রোডাক্টে, আপনি যে প্রজেক্ট করতেছেন সেখানে কি কি স্কোপ থাকবে, তার মধ্যে প্রথমেই আপনাকে ডেলিভারি করতে হবে একদম প্রায়োরিটাইজ ওই কোর জিনিসটা। ঠিক আছে, তাহলেই আসলে কাস্টমার হ্যাপি হবে, কাস্টমার ফিডব্যাক পাবেন ওটা, এবং ওইটা আপনি মিনিমাল ভায়াবল প্রোডাক্ট হিসেবে কি করতে পারবেন, মার্কেটে ছাড়তে পারবেন। কিংবা যে ইটারেশনে মনে ছিল না যে প্রতিটা ইটারেশনের পরে আমরা কিছু ইউজেবল কিছু দিতে পারছি কাস্টমারকে। সো আমাদের ফোকাসটা যাতে এইটা হয়, দেখেন এটা কিন্তু খুব একটা বড় জিনিস। হ্যাঁ,
আমরা এই জন্য এই প্রায়োরিটাইজেশনটা আমরা অ্যাজাইলের যত পড়াশোনা করব অনেক সময় মানে পুরো কোর্স জুড়ে করবো, দেখবেন যে সব জায়গায় প্রায়োরিটাইজ করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়। যখনই কিছু পাবেন ইউ হ্যাভ টু ফার্স্ট প্রায়োরিটাইজ, ঝাঁপায় পড়া যাবে না যে পাইছি কাজ শুরু করুন, নো, আগে প্রায়োরিটাইজ করেন টপ গুলো কোনটা এবং কিসের উপর প্রায়োরিটাইজ, বলেন তো কিসের উপর প্রায়োরিটাইজ করতে হবে? কোর ইউজ যেগুলো সেটার উপরে। একটা শব্দ মাথায় রাখতে হবে অ্যাজ এ ভ্যালু, কোনটা কাস্টমারকে সবচেয়ে বেশি ভ্যালু দিবে, বিজনেসকে সবচেয়ে ভ্যালু দিবে, সেইটা টপ প্রায়োরিটির মধ্যে থাকবে। ঠিক আছে, এইটা সবসময় মাথায় রাখেন, প্রায়োরিটাইজ, এবং যেগুলা আসলে কাস্টমারকে বা বিজনেসকে ভ্যালু দিবে ইমিডিয়েটলি সবচেয়ে বেশি, সেটা আমরা ফোকাস থাকবো। আচ্ছা, লাস্টের দুইটাই আসি। দ্য বেস্ট আর্কিটেকচার রিকোয়ারমেন্টস এন্ড ডিজাইনস এমার্জ ফ্রম সেলফ অর্গানাইজিং টিম। এটা একটা নতুন শব্দ দেখতেছি আমরা, সেলফ অর্গানাইজিং টিম। এটা মানে কি বুঝলাম বলেন দেখি? এখানে আসলে মেইন কথা হচ্ছে সেলফ অর্গানাইজিং। কারো ধারণা আছে? প্রোঅ্যাক্টিভনেস, নিজের থেকে Proactiveness. সবকিছু প্রোঅ্যাক্টিভনেস। ওকে, আর কি আছে বলেন? সেলফ অর্গানাইজ হতে হবে, তার মানে আমাকে কেউ বাইরে থেকে নির্দেশ দেবে না যে এইটা করো ওইটা করো। আমার টিমের গোল অ্যাচিভ করার জন্য, প্রজেক্টের গোল অ্যাচিভ করার জন্য আমাকে যে কাজ করতে হবে, আই উইল ডু দ্যাট ফর দ্য সেক অফ দ্য প্রজেক্ট অর দ্য সেক অফ ক্রিয়েটিং ভ্যালু, বিজনেস ভ্যালু। আমাকে কেউ অ্যাসাইন করবে যে তোমার এইটা কাজ, তোমার এইটা কাজ, এরকম না। উই উইল অ্যাসাইন আওয়ারসেলফ। ঠিক আছে, আপনারা কি ইয়ার খেলা দেখছেন? ওই যে বার্সেলোনার খেলা দেখেন না? বার্সেলোনা এখানে জি কয়জন ভাইয়া। বার্সেলোনার আর কয়জন ইয়ার রিয়াল মাদ্রিদের? কি সবাই বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? রিয়াল মাদ্রিদ। ভাই আপনি কাকে সাপোর্ট করেন? ভাই ভাই এই সিজনে বার্সেলোনার সাপোর্টার হইলেও বলা যাবে না। বলা যাবে না। আমি আসলে ক্লাব ফুটবল ওইভাবে দেখি না, আর ফুটবল এখন ওইভাবে দেখাই হয় না আসলে। আচ্ছা, যাই হোক, কিন্তু ক্লাব ফুটবলের মানে অনেক বাংলাদেশে আছে লোকজন যারা আসলে কোনো মানে খেলা মিস করে না, আসলে রাত জেগে জেগে দেখে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন যে টোটাল ফুটবল বই না আমরা, আপনি কি খেয়াল করছেন যে এখন যে রোনালদো, হ্যাঁ রিয়াল মাদ্রিদের রোনালদো, সে কি খালি রোমারিও খেলা দেখছিলেন? রোমারিওর মনে আছে? ব্রাজিলের প্লেয়ার রোমারিও। জি ভাইয়া। তারপর গত বিশ্বকাপে 9 নম্বরে একটা প্লেয়ার ছিল, গত বিশ্বকাপে না কোন বিশ্বকাপে, যে খালি মানে সেকেন্ড হাফের এই পাশেই থাকে, পেনাল্টি বক্সে আশেপাশে থাকে, জীবনে এই পাশে নামে না। দেখছেন না? রোমারিওকে দেখি নাই, শেষ মিডফিল্ড এর নিচে কখনো নামতে দেখি নাই আমি। কিন্তু এখন যে রোনালদো খেলতেছে রিয়াল মাদ্রিদে, সেকে দেখেন না মাঝে মাঝে সে ব্যাকে গিয়ে ডিফেন্স করে। জি ভাইয়া। তারপরে রোনালদো ডানে খেলে না বামে খেলে নাকি মিডিলে খেলে, এটা কি আর ঠিক আছে? সুইচ হচ্ছে কিন্তু এখন সুইচ করে র্যান্ডমলি। হ্যাঁ, মানে কয়েক বছর আগেও শুধুমাত্র লেফট উইং এই খেলতো। দেখছেন মানে কিভাবে চেঞ্জ হচ্ছে? তার মানে এখন আমার যেটা ডিমান্ড, এই জন্য আমি যাচ্ছি একবার মানে গোল দিতে। এবার দেখবেন যে ডিফেন্সের অনেক লোকজন এখন প্রচুর গোল দেয়, যেটা আগে ছিল না। আগে খালি স্ট্রাইকাররা গোল দিত, নামই ছিল স্ট্রাইকার। এখন দেখবেন যে প্রায় প্রচুর গোল দেয়, মানে 1/3 গোল দেয় হচ্ছে ডিফেন্ডাররা, তাই না? তার মানে কি, আমার আসলে টার্গেট হচ্ছে আমার টিমকে জিতাইতে হবে, দিস ইজ মাই গোল। তো সেইটা অ্যাচিভ করার জন্য আমাকে সেলফ অর্গানাইজ হতে হবে। আমাকে বলে দিবে না কোচ যে এখানে করো ওখানে করো, যখন যেটা আমার লাগবে আই উইল ডু দ্যাট। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে সেলফ অর্গানাইজিং টিম। তো সেলফ অর্গানাইজিং টিম মানে হচ্ছে কাউকে পুশ করতে হবে না, কাউকে অ্যাসাইন করতে হবে না। আমরা আমাদের দরকার অনুযায়ী, আমার টিমের আমার প্রজেক্টের দরকার অনুযায়ী আমি নিজেকে ইনভলভ করব। ঠিক আছে, এটা নিয়ে আমরা আরো পরে কথা বলবো। আচ্ছা, তারপর লাস্ট হচ্ছে at regular intervals the team reflects on how to become more effective, then tunes and adjust its behavior accordingly. খুবই ইম্পর্টেন্ট। এটা একটু আবার মনে মনে পড়েন, আপনারা পড়ে বলেন যে কি বুঝলাম আমরা। বলেন তানভীর, কি বুঝলাম আমরা? সার্ভার বলেন। হ্যাঁ ভাইয়া, মানে ইউজুয়ালি আগে যেটা ছিল যে লিডার চিন্তা করবে এবং তারপরে সে বলবে, আর এখানে বুঝতেছি যে রেগুলার ইন্টারভিউলে সবাই জিনিসটা নিয়ে চিন্তা করবে এবং সবার নলেজ গুলো নিয়ে একটা মানে কাজ করতে হবে, মানে টিম ওয়ার্ক, মাশওয়ারা।
আচ্ছা, আর আর টিম আর মিটিং এটা এর ব্যাপারটা ইম্পর্টেন্ট। আমরা যদি রেগুলার ইন্টারভেলে একটা ওয়ার্ক প্রোগ্রেস অথবা ডেভেলপমেন্ট নিয়ে মিটিং করে নিজেরা হয়তো টাচ আপ করে যে আমাদের এটিকে না আর একটু ভালো করার জন্য হয়তো আমরা এগুলো করতে পারি। টিম মিটিং যেগুলো আর কি, রেগুলার ইন্টারভেল। কোনো ফিক্সড প্ল্যান থাকবে না আর কি, যে প্ল্যানটা চেঞ্জ হবে আর কি। এইটার বেস্ট হচ্ছে যে ইফেক্টিভনেস বাড়াতে হলে অ্যাডাপ্টেবিলিটি বাড়াতে হবে। দি মেন ভয়েস হচ্ছে যে ইফেক্টিভনেস বাড়ানোর জন্য অ্যাডাপ্টেবিলিটি খুব ইম্পর্টেন্ট অ্যাজাইল ফরম্যাটে। তাহলে আমরা এখানে কয়েকটা ওয়ার্ড পাচ্ছি না, রিফ্লেক্ট, টিম রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট মানে কি? রিফ্লেক্ট বলতে আমরা কি বুঝাই? ওই যে আমরা পড়ছি না রিফ্লেকশন, আয়নাতে আমরা রিফ্লেকশন দেখি না? রিফ্লেক্ট মানে দেখা, পিছন ফিরে। তাদের যে বিহেভিয়ার বা অ্যাক্টিভিটিস গুলো কতটুকু আগে আমরা যতটুকু কাজ করছি, ধরেন আমরা 1 মাস কাজ করলাম, এখন আমরা পিছন ফিরে দেখবো যে 1 মাস আমরা যে কাজগুলো করলাম এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, কোন জিনিসগুলো ভালো হয়েছে কোন জিনিসগুলো খারাপ হয়েছে, সেইটা হচ্ছে রিফ্লেক্ট। আমাদের আসলে করি না, পিছনের সমালোচনা করি আমরা, তো সেটা হচ্ছে রিফ্লেক্ট। পিছনের অ্যানালাইসিস করে দেখা এবং দেখে কি করতে হবে, আমাদেরকে সেই অনুযায়ী টিউন করতে হবে। এটাকে আমরা কি বলি, মানে ইন্সপেক্ট করতে হবে। এই শব্দটা একটু মনে রাখেন, ইন্সপেক্ট অ্যান্ড অ্যাডাপ্ট। তার মানে আমরা যে 1 মাস কাজ করলাম বা 2 মাস প্রজেক্টে কাজ করলাম, করে আমরা দেখবো যে আসলে এই 2 মাসে আমাদের সব প্রসেস পলিসি ঠিক মতো কাজ করছে কিনা। হ্যাঁ, তারপরে কোনো এমন কাজ করলাম যেটা আসলে কোনো ভ্যালু অ্যাড করে নাই, তারপরে আমরা আরো কিভাবে আমাদের পারফরমেন্স বাড়াতে পারি, প্রোডাক্টিভিটি বাড়াতে পারি। তো আমরা যদি লেসন লার্ন না দেখি, হ্যাঁ লেসন লার্ন কি লেসন শিখছি আমরা লাস্ট 2 মাসে, হোয়াট ওয়াজ ওয়েল, একটা দুইটা শব্দ আমি ইউজ করবো, একটা হচ্ছে হোয়াট ওয়েন্ট ওয়েল, একটা হচ্ছে হোয়াট ওয়েন্ট রং। যে আমরা 1 মাস কাজ করলাম, কোন জিনিসগুলো আমাদের জন্য ভালো ছিল এবং কোন জিনিসগুলো আমাদের জন্য খারাপ ছিল, ঠিক আছে, সেগুলোকে আমরা নেক্সট সাইকেলে নেক্সট ইটারেশনে অ্যাভয়েড করবো। সেটাকে বলা হচ্ছে ইন্সপেক্ট এবং অ্যাডাপ্ট করা, টিউন এবং অ্যাডজাস্ট করা, এবং পুরা টিম করবে, টিমের প্রোডাক্টিভিটি। ঠিক আছে, সো আমরা কি করবো, রেগুলার ইন্টারভেলে আমরা আমাদের কাজের পারফরমেন্স মেজার করব, রিফ্লেক্ট করব, করে সেই অনুযায়ী আমাদের ইন্সপেক্ট করে আমরা অ্যাডাপ্ট করব। সো এইটাকে কিন্তু এটাকে আমরা দেখবো, এটা একটা শব্দ আছে অ্যাজাইলে ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে রেট্রোস্পেক্টিভ। ঠিক আছে, রেট্রোস্পেক্টিভ বা সংক্ষেপে বলে রেট্রো। এবং প্রতিটা যখন ইটারেশন হয়, ধরেন ইটারেশন 1 মাসের একদম শেষের দিনে হয় রেট্রো। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যা করছি 1 মাস, এখান থেকে আমরা আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি সেটাকে ইন্সপেক্ট করা এবং অ্যাডাপ্ট করা। আর এটা আমাদের ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং পিএমবক এটাকে বলা হয় লেসন লার্ন। লেসন লার্ন ইভেন্ট, লেসন লার্ন মানে আমরা কি লেসন শিখেছি লাস্ট 1 মাসের কাজে, এবং সেখান থেকে আমরা আরো কিভাবে বেটার করতে পারি। সো আমাদের 12টা প্রিন্সিপাল আমরা বুঝতে পারলাম, তাই না? কেমন এই প্রিন্সিপাল গুলো কেমন লাগলো আপনাদের কাছে? ভাই এগুলো মুখস্থ করে ফেলতে হবে তাই না? না না না, কোনো মুখস্থ শব্দটা ইউজ করা নিষেধ আমার ক্লাসে। মুখস্থ করা যাবে না, মাইন্ডসেট। হ্যাঁ, মাথায় নিয়ে আসতে হবে যে এটাই আসলে এইভাবে কাজ করতে হবে। আমাদের অ্যাপ্রোচকে এখন চেঞ্জ করতে হবে, আমাদের ওয়ে অফ ওয়ার্ক চেঞ্জ, ওয়ার্কের স্টাইল এবং মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা এতক্ষণ শিখলাম না ভ্যালুস প্রিন্সিপালস, এই ছবিটা খুবই একটা চমৎকার ছবি। অ্যাজাইল মাইন্ডসেটটাই আসল। হ্যাঁ, 4 ভ্যালুস, 12 প্রিন্সিপাল, এবং এইটার উপর বেস করে আসলে অনেক প্র্যাকটিস মার্কেটে আছে, যেটার মধ্যে আমি বলছিলাম সবচেয়ে বেশি ইউজ হয় স্কাম। আমরা স্কাম নিয়ে একটু পড়বো। হ্যাঁ, স্কাম, কানবান, ক্রিস্টাল, সেফ, ঠিক আছে, ডিসিপ্লিন, অ্যাজাইল। দেখেন এই বাক্যটা দেখা যাচ্ছে, অ্যাজাইল ইজ এ মাইন্ডসেট ডিফাইন্ড বাই ভ্যালুস, গাইডেড বাই প্রিন্সিপালস, ঠিক আছে, এন্ড ম্যানিফেস্টেড থ্রু মেনি ডিফারেন্ট প্র্যাকটিসেস। যে মার্কেটে নানান ধরনের প্র্যাকটিস আছে, সবগুলো আসলে এটার উপর বেস করে তৈরি করা। ঠিক আছে, অ্যাজাইল প্র্যাকটিশনার সিলেক্ট প্র্যাকটিসেস বেসড অন দেয়ার নিডস। এই যেখানে অনেক প্র্যাকটিস আছে, সেটা থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করবো আমার নিড অনুযায়ী, একাধিক সিলেক্ট করবো বা কম্বাইন করবো অ্যাজ পার আওয়ার নিড। এটিকে বলা হচ্ছে এই যে অ্যাজাইল মাইন্ডসেট।
ঠিক আছে? তো সবার পরে কি মাইন্ডসেট যদি ঠিকঠাক করেন একটাও কাজ করবে না, ঠিক আছে? এটি এখানে বলতেছে, যে এখানে ওই শব্দটা আমি এখানে একটু বড় করে লিখছি। আমাদের মেইন বোঝার ক্ষেত্রে এইটাই, অ্যাজাইল ইজ এ মাইন্ডসেট defined by values, guided by principles, and manifested through many different practices. আচ্ছা, অ্যাজাইল আমি বলছিলাম যে অ্যাজাইল এরকম না যে অ্যাজাইলের প্রথম বিভিন্ন থিওরি নিয়ে আসছে। অ্যাজাইল আসলে ওই সময় মার্কেটে লিন, আমরা জানি না লিন ম্যানেজমেন্ট বা লিন থিঙ্কিং, হ্যাঁ, লিন থিঙ্কিং এর সাবসেট হচ্ছে দেখেন অ্যাজাইল, ঠিক আছে? এবং অ্যাজাইল হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট টার্ম বলা হচ্ছে, যার ভিতরে আসলে অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। আমি যে এক্সাম্পল দিলাম আপনাদেরকে, যেগুলো মার্কেটে এখন সবচেয়ে বেশি ইউজ হয়, যেমন কি স্ক্রাম, তারপরে ক্রিস্টাল, এক্সপি মানে এক্সট্রিম প্রোগ্রামিং, তারপরে ফিচার ড্রিভেন ডেভেলপমেন্ট, স্কামবান, কানবান এবং স্কাম দুইটা মিলায় বলা হয় স্কামবান, তারপরে ডিএসডিএম, এউপি। এটা এই সবগুলার এই যে যতগুলো নাম এখানে আছে সবগুলোর হাফ পেজ বা এক পেজ করে একটা ডেসক্রিপশন আছে অ্যানেক্স A3 তে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের। হ্যাঁ, ঠিক আছে? পেজ নম্বর 99 থেকে কত যেন আমি একটু ভুলে গেছি, আপনারা কাইন্ডলি এটা অবশ্যই করতে হবে, একবার একটু লিখে রাখেন। আমি একটু দেখতেছি পেজ নাম্বারটা, অ্যাজাইল প্র্যাকটিস গাইডের অ্যানেক্স A3, ঠিক আছে? পেজ নম্বর 99, পেজ নম্বর 99 থেকে পেজ নম্বর 114 এটা একটু লিখে রাখেন। 99 থেকে পেজ নম্বর হচ্ছে 114, অ্যানেক্স A3 অ্যাজাইল প্র্যাকটিস গাইডে। সেখানে এই লিন নিয়ে, কানবান নিয়ে, অ্যাজাইল তো আমরা এখানে আলোচনা করতেছি, তার ভিতরে যে প্র্যাকটিস গুলো বা ফ্রেমওয়ার্ক গুলো যেগুলো মার্কেটে এখন আছে সেগুলার কয়েকটা জাস্ট হাফ পেজ বা এক পেজ করে ডেসক্রিপশন আছে, যেটা অবশ্যই একবার পড়বেন। আমি কিছু পড়াবো, আমি বোধহয় 4-5টা এখানে পড়াবো ক্লাসে। তাহলে লিন থেকে আসলে লিন এবং কানবানের কিছু প্রিন্সিপাল এবং বেস্ট প্র্যাকটিস গুলো নিয়ে আসলে অ্যাজাইল তৈরি করা হয়, ঠিক আছে? এখান থেকে কিছু নেওয়া হয়েছে, এই জন্য লিনের সাবসেট বলা হয় অ্যাজাইল, এবং কানবানেরও কিছু জিনিস নেওয়া হয়েছে অ্যাজাইলের জন্য। আচ্ছা, সবাই স্লাইডটা দেখতে পাচ্ছি? তাহলে আসলে কোনটা হওয়া উচিত, ডান দিকেরটা না বাম দিকেরটা? অবশ্যই বাম দিকেরটা হওয়া উচিত, কারণ প্রথমেই তো আমার মাইন্ডসেট দরকার। being agile. তাই না? দ্য কারেক্ট ওয়ে টু ইমপ্লিমেন্ট অ্যাজাইল, বিইং অ্যাজাইল। আগে নিজের মাইন্ডসেট ঠিক করতে হবে, শুধু ডুইং অ্যাজাইল করলে হবে না। ইনএফেক্টিভ ওয়ে টু ইমপ্লিমেন্ট অ্যাজাইল, ঠিক আছে? যে আমরা স্ক্রাম ফলো করা শুরু করলাম বা আমরা কানবান ফলো করা শুরু করলাম, এটা করার আগে করতে হবে কি, আমাদেরকে নিজেদেরকে অ্যাজাইল হতে হবে, মাইন্ডসেটটা রেডি করতে হবে, ঠিক আছে? এবার পরীক্ষা, 5টা প্রশ্ন আমরা সলভ করবো অ্যাজাইলের উপরে। প্রশ্নটা পড়েন, বোল্ড আকারে প্রশ্ন আছে, আনসারটা কি হবে? সি। C number. It contains the values that establish an agile mindset. তাহলে কি সবাই মানে অনেকে সি বললাম, আর কোনো মত আছে? সি 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 না, আপনার তো নাটক হতো না, সি তোমরা এত খারাপ। বাকির ভাই আচ্ছা, দেখেন, ইট কন্টেইনস ভ্যালুস দ্যাট এস্টাবলিশ অ্যান অ্যাজাইল মাইন্ডসেট, তাই না? এই যে পিএমপি এক্সামে কিন্তু একটা বৈশিষ্ট্য আসছে, প্রায় অনেক প্রশ্নে বেস্ট শব্দটা দেখবেন, বেস্ট একটা সিচুয়েশন দিয়ে বলবে, এখানে সিচুয়েশন মধ্যে হুইচ সলিউশন ইজ বেস্ট। এবং আপনি এই পরীক্ষায় মনে রাখবেন যে 4টা অপশনের মধ্যে প্রায় খুব ইজিলি আপনি 2টা অপশন এলিমিনেট করতে পারবেন, কিন্তু বাকি 2টাতে গিয়ে আটকা যাবেন, কারণ 2টা আসলে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে?
পিএমপি এক্সামে দেখবেন যে 2টা 3টা পাবেন যেটা কারেক্ট অ্যান্সার, বা কোনো আরো যদি কঠিন প্রশ্ন হয় তাহলে দেখবেন 4টাই কারেক্ট। কিন্তু অলওয়েজ মনে রাখতে হবে পিএম বক আসলে চাচ্ছে 2টা জিনিস মাথায় রেখে অ্যান্সার করতে হবে। একটা হচ্ছে যে পিএমআই কি বলছে, বা পিএম বক বা স্টুডেন্ট ম্যানুয়ালে কি বলা হয়েছে, 1 নম্বর। 2 নম্বর এটাকে আমরা বলি পিএমআই ইজম, ঠিক আছে, পিএমআই ইজম। আর 2 নম্বর হচ্ছে এই 4টা বা 2টা যে কারেক্ট দেখতেছি আমরা, এর মধ্যে কোনটা বেস্ট এই সিচুয়েশনে, এই 2টা জিনিসের উপর বেস করে অ্যান্সার দিতে হবে। আবার এটা এখানে মেলানো যাবে না যে আমি তো প্রজেক্ট করছিলাম সেই সময় এরকম একটা সমস্যা হচ্ছিল, আমি এইভাবে এটা সলভ করছি। হ্যাঁ, যেমন আমি একটা সমস্যায় পড়ছিলাম, টাকা পাচ্ছিলাম না, তাহলে ঘুষ দিয়ে এটা করে দিয়েছি, স্পিড মানি। তো এই ধরনের কনসেপ্ট নিয়ে কিন্তু পরীক্ষায় অ্যান্সার দেওয়া যাবে না। 2টা কনসেপ্ট, একটা পিএমআই ইজম, একটা হচ্ছে যেখানে যেটা এর মধ্যে কারেক্ট না, মাথা থেকে কারেক্ট সরাতে হবে, যেটা বেস্ট সেটা হবে অ্যান্সার। বুঝতে পারছি আমরা? ওকে, সো সি ইজ কারেক্ট অ্যান্সার, রাইট? এবার 2 নম্বরটা। আনসার বি। এখানে দেখেন, এখানে কিন্তু 2-3টা কারেক্ট অ্যান্সার আছে। হ্যাঁ, হ্যাঁ। বেস্ট কি আসলে? তাহলে বি বলছে। আর কোনো মত আছে? বি পাইছি আমরা। কারেক্ট অ্যান্সার আরেকটা হলো এ, ম্যাক্সিমাইজিং দ্য ওয়ার্ক নট ডান, যেটা আমরা 12টা এর মধ্যে আলাপ করলাম প্রিন্সিপালের মধ্যে। এটা প্রিন্সিপালের মধ্যে আছে, তাই না? বিটা আমার মনে হচ্ছে যে বিটা বিটা ম্যাক্সিমাম বি হলো হাইয়েস্ট Highest প্রায়োরিটি। priority. বেসিক্যালি কারণ কাস্টমার প্রায়োরিটি, কাস্টমারের স্যাটিসফাই করাটা, ভ্যালু জেনারেট করা, এটাই সবচেয়ে। ওকে, সো বুঝতে পারছি তো আমরা, না? আচ্ছা, এরপর আসেন এটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পার্ট অফ অ্যান অ্যাজাইল টিমস মাইন্ডসেট টুওয়ার্ড ওয়ার্কিং সফটওয়্যার। দেখেন, এটা একটু কঠিন প্রশ্ন। It contains the final version of all A number, features. A. অনেকে এ বললো, এ হবে। এ ভাই, এ হবে। ওয়ার্কিং সফটওয়্যার মানে কি ফাইনাল ভার্সন? Not Agile not a কিন্তু- part of Agile mindset. কোশ্চেনে জানতে চাইছে কোনটা পার্ট না, মানে অ্যাজাইল মাইন্ডসেটের পার্ট না কোনটা। তো বাকি Which 3টা of the following বি is not সি part ডি of? পার্ট। বাকি 3টা তো পার্ট, কিন্তু নট আছে তো এই জন্য এ হবে। হ্যাঁ, ঠিক আছে, এখানে নট টাইপ আসল, তাই না? কি ভাই, প্রশ্নটা 3বার করতে হয়েছে। রাইট, হ্যাঁ, প্রশ্ন যতবার পড়া যাবে তত ইয়া হবে। সো ঠিক আছে, তাহলে ফার্স্ট ওয়ান ইজ দ্য অ্যান্সার। লাফাইতেছে কেন? লাফাইলে তো অ্যান্সারই দেখা যাচ্ছে। এইবার এটা দেখেন, একটু বড় প্রশ্ন, জেনারেলি এরকম বড় প্রশ্ন পরীক্ষায় আসে এক্সাম। ভাই কোশ্চেনটা চলে গেছে আমার এখানে। ও সরি, ওকে। দেখেন, এটা দেখেন মাইন্ডসেটের একটা বড় ইস্যুস, হ্যাঁ, এবং প্রিন্সিপাল আছে। তাহলে কোনটা হবে এখানে? যে এই প্র্যাকটিসগুলো আমরা অনেক অর্গানাইজেশনে কিন্তু আছে, স্টিল আছে। আগে আরো বেশি ছিল, এখন কমছে, কিন্তু স্টিল আছে। কিন্তু ইয়েল্ড করা, হ্যাঁ, তোমার দ্বারা কিছু হবে না, হ্যাঁ, একটা কাজ দিলাম পারলা না, সবসময় ইয়া করো, ভুল করো, এইসব। তাহলে কি হবে অ্যান্সার? বি নাম্বার ভাই। সো বি, হ্যাঁ,
হ্যাঁ বি ভাই, ঠিক বি আছে, প্রজেক্ট মোটিভেটেড টিম হতে হবে। জি ভাই, মোটিভেট করতে হবে। অ্যাজাইল ইয়েল্ডিং করা আর তারপরে কাউকে কেন করো নাই, কেন করছো, এটা কিন্তু কোনো ইয়া নেই এখানে। আমরা যেহেতু বলছি সেলফ অর্গানাইজিং টিম, তারা নিজেরাই নিজের কাজ করবে এবং সমস্যা হলে নিজেরাই সলভ করার চেষ্টা করবে। লাস্ট প্রশ্ন, সিম্পলিসিটি, এটা সহজ প্রশ্ন না? ম্যাক্সিমাইজ দ্য ওয়ার্ক নট ডান। হ্যাঁ, ঠিক আছে। এই যে এটার সাথে কিন্তু একটা জিনিসের মিল আছে, সেটা যে আমরা বলি না, এখন কিন্তু অনেক ট্রেনিংও পাওয়া যায় দেখবেন, হাউ টু সে নো। হ্যাঁ জি ভাই, না বলো শিখতে হবে। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশের কালচারে, আমি জানি না এটা হয়তো সাবকন্টিনেন্ট বা কোনো জানি না, আমরা সহজে নো বলতে পারি না, ওই যে তাই না? ভাই আমাদের ইল্ডের কথা বললেন, ইল্ডিং এর ব্যাপারটা আসতেছে যে এই জন্যই নো বলা যায় না। হ্যাঁ, সো এই নো না বলাটা কিন্তু একটা বড় প্রবলেম। মানে এটা কি পারবা? হ্যাঁ হ্যাঁ পারবো। হ্যাঁ, অলওয়েজ আমরা অপটিমিস্টিক, অলওয়েজ ইয়েস ইয়েস ইয়েস। সো এটা কিন্তু একটা মুশকিল। হ্যাঁ, তো যেটা পারবেন না, যেটা পারি না, সেটা সামনেই বলতে হবে নো। এবং আমরা এটা নিয়ে আরো পড়ালেখা করবো যখন আমরা স্কোপ ফাইনালাইজ করি কোন একটা প্রজেক্টের, তখন আসলে শুরুতেই বলে দিতে হবে কাস্টমারকে যে এটা কিন্তু স্কোপের বাইরে, ইট ইজ নট ইন দ্য স্কোপ। আর আমি বললাম না, কাস্টমার ধরে নিল, আপনি ধরে নিলেন যে এটা স্কোপের বাইরে, আর কাস্টমার ধরে নিলে এটা স্কোপের ভিতরে। পরে কি হবে? যখন ডেলিভারি দিতে যাবে তখন গোলমালটা লাগবে। দ্যাটস ওয়াই শুরুতেই বলেন যে এটা কিন্তু, হ্যাঁ, আপনি যখন বলবেন যে উইদিন স্কোপ কি কি, এই যে একটা দুইটা তিনটা এইভাবে আইটেম লিখতেছেন যেগুলো হচ্ছে স্কোপ অফ ওয়ার্ক, এরপরে আবার নিচে লেখেন হুইচ ইজ নট স্কোপ ইন দ্য ওয়ার্ক, লিখে আবার পয়েন্ট করে দেখেন যে এই 10টা স্কোপের বাইরে, যাতে যদি কোনো ডিসকাশন থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো যুদ্ধ থাকে, সেটা যাতে শুরুতেই হয়ে যায়। ঠিক আছে? অলরাইট, সো ডান, এটা আমাদের শেষ হলো। এখন আমরা আরেকটু জায়গায় যাব, সেটা হচ্ছে ভাই আজকে প্রেজেন্টেশন। এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা হলো এটার ভিতরে কেমন কোশ্চেন আসতে পারে এক্সামে? এটা থেকে আসলে পরীক্ষায় ডাইরেক্টলি প্রশ্ন আসবে না, কিন্তু এটা আসলে সবগুলোর বেস আর কি, ফাউন্ডেশন। হ্যাঁ, ওকে, ফাউন্ডেশন, ডাইরেক্টলি প্রশ্ন আসবে না। আর আর মুখস্থ থেকে কখনো প্রশ্ন আসে না পিএমপি তে, আর ডেফিনেশন থেকে খুব কম প্রশ্ন আসে, ডেফিনেশন থেকে। আচ্ছা, তাহলে দেখেন, আমি আসলে অ্যাজাইল মাইন্ডসেট নামে, অ্যাজাইল মাইন্ডসেট তো না, কোথায় গেলাম, কয়টা বাজে? 9টা 1। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের কিছু একটু পড়ালেখা করতে হবে। অ্যাজাইল ল্যান্ডস্কেপ, এই যে লিন, কানবান, স্ক্রাম, এই যে জিনিসগুলো আমরা দেখছিলাম, তার কয়েকটা জিনিস আমি এখানে আসলে একটু মেনশন করবো। এগুলো অনেকগুলো আমি পড়ে ফেলছি, জাস্ট আমি একটু মেনশন করছি। একটা হচ্ছে 4টা ভ্যালু, তাই না? অ্যাজাইল মাইন্ডসেটের 12 প্রিন্সিপাল। আর আমরা কি লিখেছি? ডেলিভার ভ্যালু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তাই না? ডেলিভার কুইকলি অ্যান্ড অবটেইন আর্লি ফিডব্যাক। এই যে আমরা এমভিপি, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট তৈরি করব, ঠিক আছে, বা ওয়ার্কিং সফটওয়্যার বা ওয়ার্কিং প্রোডাক্ট তৈরি করব। কেন? মেইন উদ্দেশ্য হচ্ছে কুইকলি কাস্টমারের ফিডব্যাক নেওয়া, যাতে আমাদের প্রোডাক্টটা আরো বেটার হয়, আরো ভালো হয়। তারপরে ফোকাস অন হাই প্রায়োরিটি আইটেমস, ঠিক আছে, ওই যে সিম্পলিসিটি, ম্যাক্সিমাইজিং দ্য ওয়ার্ক নট ডান। আর ট্রান্সপারেন্সি, অ্যাজাইলে একটা বড় বিষয় হচ্ছে ট্রান্সপারেন্সি এনশিওর করা। ওই যে আমরা বললাম না, ট্রাস্ট। হ্যাঁ, তো ট্রাস্ট কিন্তু কখনোই গ্রো হবে না যদি ট্রান্সপারেন্ট না থাকে সবাই সবার উপর, এবং সেলফ অর্গানাইজেশন কিন্তু হতে পারবে না। কে কোন কোন কাজ করতেছে, কতটুকু প্রোগ্রেস হয়েছে, এটা যদি পরিষ্কার না থাকে, ক্লিয়ার না থাকে, ওপেন না থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাজাইল টিমকে চালাতে পারবেন না। এই জন্য অ্যাজাইল ফিল করার অন্যতম কারণ হচ্ছে মাইন্ডসেট ঠিক না করা। আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে। আপনি একটা কাজ দেওয়া হয়েছে আপনাকে, সেলফ অর্গানাইজিং, আপনি কাজটা নিয়েছেন যে আপনি কাজটা একদিনে করবেন, একদিনে দেখা গেল আপনি মাত্র 10% করছেন, তারপর আপনি বলে দিলেন যে আপনি কাজটা করে ফেলছেন, তাহলে কি হবে? অথচ 90% কাজ হয় নাই। এরকম যদি করেন তাহলে অ্যাজাইল টিম কিন্তু সাস্টেন করবে না, ফেল করবে। সো একদম সবার কাজ ট্রান্সপারেন্ট থাকতে হবে। কেউ যদি আটকে যায় তাহলে সে বলবে যে আমার 90% আমি পারি নাই। হ্যাঁ, সেলফ অর্গানাইজিং এর একটা অন্যতম বিষয় হচ্ছে যে টিমের মধ্যে একজন আরেকজনকে ট্রেন আপ করবে, একজন আরেকজনকে হেল্প করবে। ঠিক আছে, কেউ যদি না পারে তাহলে সে তার দায়িত্বটা নেবে। এইভাবে আসলে কোলাবোরেটলি কাজ করবে, এবং ট্রান্সপারেন্ট না হলে এটা ফেল করবে। ঠিক আছে, আর সার্ভেন্ট লিডারশিপ নিয়ে তো আমরা কথা বলছি, সামনে আরো কথা বলবো সার্ভেন্ট লিডারশিপ নিয়ে। আচ্ছা, এরপরে দেখেন আরো কিছু বলতেছি আমরা, ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অ্যাজাইল টিম কিরকম হবে।
সবচেয়ে মেইন হচ্ছে আমরা ফোকাস করবো কোলাবোরেশনের উপর, ইন্ডিভিজুয়াল এবং ইন্টারাকশন যাতে পারে। এই জন্য অ্যাজাইল টিম চাওয়া হয় যে অ্যাজাইল টিমটা যাতে 1 নম্বর 100% ডেডিকেটেড টিম হয়। এটা মানে কি 100% ডেডিকেটেড মানে? ওই কাজের জন্যই ওই মানুষটা। হ্যাঁ, তার মানে আমি এই প্রজেক্টে এরকম না যে 30% টাইম দিই, বাকি 70% টাইম বিভিন্ন কাজ করে বেড়াই, তাহলে কিন্তু অ্যাজাইল টিম সাকসেসফুল হবে না। অ্যাজাইল টিমে চাওয়া হয় যারা কাজ করবে প্রজেক্টে তারা যাতে ডেডিকেটেড করতে পারে কাজ, 100% ডেডিকেটেড। এটা একটা অ্যাজাইলের রিকোয়ারমেন্ট, ঠিক আছে? অ্যাজাইল টিমের আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাজাইল টিম কো-লোকেটেড হতে হবে। কো-লোকেটেড মানে কি? একই রুমে, একই স্পেসে বা একই বিল্ডিং এ বসতে হবে, তাহলে বেশি ইফেক্টিভ হবে। কারণ কি? কো-লোকেটেড হলে লাভ কি? কমিউনিকেশনটা বাড়বে, ইন্টারাকশন এবং কমিউনিকেশনটা আরো ফাস্টার হবে, বা এক্সপ্রেশন বোঝা যাবে, আর্লি ফিডব্যাক পাওয়া যাবে নিজেদের। হ্যাঁ, মানে সবকিছু কুইক, তাই না? ফেস টু ফেস কমিউনিকেশন, আর্লি ফিডব্যাক, নন ভার্বাল কমিউনিকেশনস। এবং আমরা কমিউনিকেশনের মধ্যে একটা কমিউনিকেশন টাইপ আছে যেটাকে বলা হয় অসমোটিক কমিউনিকেশন। কেউ কি জানেন এটা? অসমোটিক কমিউনিকেশন বুঝছেন না? অসমোসিস, বা এটাকে আরেকটা শব্দ ইউজ করা হচ্ছে স্টুডেন্ট ম্যানুয়ালে, সেটার নাম হচ্ছে প্যাসিভ কমিউনিকেশন। কেউ জানেন এটা? আমরা দেখেন যে বাচ্চারা অনেক সময় গালি শেখে না, দেখছেন? ছোট ছোট বাচ্চা অনেক সময় গালি দেয়, মানে আপনার বাচ্চা দেখবেন এক্সপিরিয়েন্স, দেখবেন যে আপনি কখনো শেখেন নাই যে এটা গালি দিতে হবে এই জায়গায়, দেখবেন যে হঠাৎ করে সেটা গালি দিচ্ছে। এটা সে কোথা থেকে শিখছে? কেউ শিখাইছে তাকে? হ্যাঁ, কেউ আমরা গালি শিখাই বাচ্চাদের যে এইভাবে এটা হলে এটা গালি দিবা, ওটা হলে এটা গালি দিবা, কেউ শিখাই? কোনো প্যারেন্টস শুনি নাই আমি। কিন্তু দেখবে যে হঠাৎ করে, মানে আমার বাচ্চা দেখলাম একদিন হঠাৎ কিসের ব্যাপারে যেন কুত্তার বাচ্চা বলতেছিল আর কি। হ্যাঁ, তার মানে কি আমি হয়তো কোনো সময় রেগে কাউকে হয়তো বলছি, মানে আসলে প্র্যাকটিক্যালি বলতেছি আর কি, এটা কিন্তু সে শুনছে, তাহলে ওটা কোথা থেকে শুনলো? ওভার হেয়ার বা প্যাসিভ কমিউনিকেশন বা অসমোটিক কমিউনিকেশন, ঠিক আছে? মানে আপনি কাজ করতেছেন একটা টিমের মধ্যে, একজন ফোন দিয়ে বলতেছে যে আমি তো এখন মানে আমার যত কোড লেখা আছে এটা এখন সার্ভারে আপ করতে চাই। এখন আরেকজন আবার বললো যে না, এখন তো আমি সার্ভার 10 মিনিটের জন্য ডাউন দেবো, ফলে তুমি আসলে আধা ঘন্টা পরে ট্রাই করো। এখন আপনি কিন্তু ফোনটা করেন নাই, ফোন করছে আপনার পাশের একজন, ঠিক আছে? এখন আপনি যে শুনলেন, এখন আপনিও হয়তো কোনো একটা কাজ করতে যাচ্ছেন সার্ভারে, এখন আপনি বুঝে নিলেন যে তাহলে আধা ঘন্টা আর কিছু করা যাবে না, আধা ঘন্টা তাহলে আমি অন্য কাজ করি। এই যে আমি ওভার হেয়ার করলাম বা প্যাসিভ ইনফরমেশন পেলাম, এটাকে বলা হয় প্যাসিভ কমিউনিকেশন বা ওভার হেয়ারিং কিংবা অসমোটিক কমিউনিকেশন। এটা কিন্তু কো-লোকেটেড হলেই সম্ভব। এরকম আমরা অনেক কাজ করি না এইভাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে টিম সাইজ। অ্যাজাইলের টিম সাইজটা একটু ইন্টারেস্টিং। অ্যাজাইলে বলা হয় টিম সাইজটা যাতে 4 বা 5 কিংবা ম্যাক্সিমাম 9 বা 11 এর চেয়ে যাতে বেশি বড় না হয়, এরকম ছোট ছোট টিম থাকতে হবে। এখন আপনার একটা প্রজেক্টে 1000 জন থাকতে পারে, কিন্তু ছোট ছোট টিম বানাতে হবে যারা আসলে 9 জন, 11 জন, 10 জনের টিম হবে। কারণ কি, মানে গবেষণায় দেখা গেছে যে আসলে টিম সাইজ যত ছোট হয় তত আসলে প্রোডাক্টিভ হয়। সেটা বুঝতে পারছি, যেহেতু একদম ডিপ কমিউনিকেশন হয়, ট্রাস্ট হয়, বন্ডিং থাকে। এই জন্য সব খেলার, আমরা ফুটবল খেলা কি 20 জন মিলে খেলতে পারতাম না এক একটা টিমে? তাহলে গোল দেওয়ার সুবিধা হতো না নাকি? মাঠে জায়গা থাকতো না। প্রায় সব টিমে, সব খেলায় কিন্তু দেখবেন বাস্কেটবলে বোধহয় 6 জন, না কয়জন খেলে বাস্কেটবলে? 6 জন। ফুটবলে 11, ক্রিকেটে 11, দেখছেন? কারণ কি, যদি 20 জন বা 40 জন দেন, আপনার হয়তো একটা ফেসবুকে না কোথাও একটা ভিডিও দেখতেছিলাম যে একটা টিম খেলতেছে বাচ্চাদের সাথে, বাচ্চা বোধহয় 100 জন, আর এমনি বড় প্লেয়ার হচ্ছে মানে জাস্ট 11 জন প্লেয়ার। তো বাচ্চারা কিন্তু পুরা দৌড়াতেছে প্লেয়ারের উপর, আর ওরা খালি গোলই দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এই যে এটা আসলে এই জন্য বলতেছে ছোট ছোট টিম থাকতে হবে, তাহলে আসলে মোর ইফেক্টিভ হবে। আচ্ছা, আমরা কি পড়তেছি আসলে? অ্যাজাইল টিমের ক্যারেক্টারিস্টিক গুলো পড়তেছি। এটা কোথায় আছে জানেন? এটা আসলে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার নম্বর 4 আছে। অ্যাজাইল প্র্যাকটিস গাইড চ্যাপ্টার নম্বর 4 পড়াচ্ছি আসলে। আচ্ছা, এরপরে আসেন অ্যাজাইল টিম কি হতে হবে। দেখেন, ক্রস ফাংশনাল টিম, এই শব্দটা কি জিনিস দেখেন তো, এটা আমাদের একটু নিজেরাই বলেন। ক্রস ফাংশনাল টিম হবে অ্যাজাইল টিম, তার মানে আমার যে 11 জন টিম, এরা হবে ক্রস ফাংশনাল। মানে কি? বিভিন্ন ডিপার্টমেন্টের
ফাংশনাল ডিপার্টমেন্ট থেকে হবে। নিজেদের মধ্যেই নিজেরা কাজ করতে পারবে, আবার হয়তো কাজ কিছু সে করবে, এরকম মানে ক্রস ফাংশনাল। বিভিন্ন এরিয়া স্পেশালিস্ট এখানে কাজ করবে, ইঞ্জিনিয়ার, স্পেশালিস্ট কাজ করবে। মার্কেটিং টিম, ফাইন্যান্স। সো ক্রস ফাংশনাল মানে আমরা নরমালি যেটা বুঝি যে বিভিন্ন ফাংশনের লোক একসাথে হয়ে কাজ করবে। অ্যাজাইলের ফোকাসটা হচ্ছে এরকম যে আমরা ধরেন একটা টিম যে কাজটা নিয়েছি, সেই কাজটা করার জন্য যে ধরনের স্কিল সেট লাগবে, সেই স্কিল সেট আমাকে অন্য আমার টিমের বাইরে থেকে ধার নিতে হবে না। আমার টিমের মধ্যে সেই স্কিল সেটগুলো অ্যাভেলেবল বা কম্পিটেন্সিগুলো অ্যাভেলেবল। ঠিক আছে, ধরেন আমি একটা গেম, মোবাইল গেম ডেভেলপ করবো, তাহলে কি কি লাগবে বলেন দেখি মোবাইল গেম তৈরি করতে? তার মানে আমাকে প্রোগ্রামার লাগবে, আমাকে গ্রাফিক্স ডিজাইনার লাগবে, আমার ডেটাবেজের লোক এক্সপার্ট লাগবে, তাই না? এগুলো তো আমরা বুঝি। তারপর টেস্টিং এর লোক লাগবে, ঠিক না? তার মানে কি, তাইলে আমার টিমের মধ্যে যারা থাকবে তারা যাতে এই সব কাজের ব্যাপারে ক্যাপেবল হয়, এবং আমার এই কাজের ব্যাপারে আমি যে কাজটা দায়িত্ব নিচ্ছি ওইটা করার জন্য যাতে বাইরে কারো উপর আমাকে ডিপেন্ড করতে না হয়। আমার টিমেই এমন টিম যেটা ক্রস ফাংশনাল টিম, তারা এই ভ্যালুটা ডেলিভার দেওয়ার জন্য দে আর সাফিসিয়েন্ট। বুঝতে পারছি? তার মানে টিম যখন তৈরি করবেন খুবই ইম্পর্টেন্ট যাতে আপনার টিমটা ক্রস ফাংশনাল হয়। এটা কিন্তু ট্রেডিশনের সাথে একটু ইয়ে আছে। ট্রেডিশনে কি করি, প্রজেক্ট যখন হয়, প্রজেক্টকে আমরা বলি প্রজেক্ট মানে কি, ক্রস ফাংশনাল টিম। হ্যাঁ, বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন বসে কাজ করে। কিন্তু এখানে একটু আরো বেশি বলতেছি আমরা যে ক্রস ফাংশনাল এই জন্য যাতে আমি যে দায়িত্বটা নিচ্ছি, যে ভ্যালু ক্রিয়েশন জন্য কাজটা নিচ্ছি, সেইটা যাতে ডেলিভারি দেওয়ার ক্ষমতা আমার টিমের মধ্যে থাকে। আচ্ছা, এরপরে আসেন আরেকটা টার্ম অ্যাজাইলের, জেনারেলাইজ স্পেশালিস্ট। মানে কি? স্পেশালিস্ট তো বুঝি আমরা, তাই না? যে আমি এটাতে স্পেশালিস্ট। মোটামুটি সেকেন্ড বা থার্ড ক্লাসে আমরা আলাপ করেছিলাম যে অ্যাজাইল প্র্যাকটিসে বা অ্যাজাইল অ্যাপ্রোচে মোটামুটি যে যারা থাকবে বা যারা টিমমেট থাকবে তারা মোটামুটি সব ব্যাপারেই কিছু জানবে, এক্সপার্ট হবে না বাট সব ব্যাপারেই জানবে। ওকে, ওইটা। আর কিছু জেনারেলাইজ স্পেশালিস্ট, অলরাউন্ডার টাইপের আর কি। অলরাউন্ডার টাইপের। আপনারা কি টি-20 খেলায় দেখছেন? টি-20 খেলায় খেয়াল করছেন অলরাউন্ডারের সংখ্যা বেশি নাকি স্পেশালিস্টদের সংখ্যা বেশি? অলরাউন্ডার বেশিরভাগ টিমে প্রায় এখন দেখবেন, আগে অলরাউন্ডার যদি ওয়ান ডে টিমে একজন বা দুজন অলরাউন্ডার ইউজ করা হতো, আর টি-20 তে কজন ইউজ করা হয় কেউ খেয়াল করছেন? প্রায় 5-6 জন। প্রায় টিমে 5-6 জন অলরাউন্ডার থাকে। এবং কে কখন যে ম্যাচ, ওই যে এখন এইবার আইপিএল এর সবচেয়ে দাম কার বেশি ছিল? এই যে আইপিএল যে চলতেছে বা মাঝখানে বন্ধ হলো, সবচেয়ে দামি প্লেয়ার কে? কেউ জানেন? 16 কোটি আপনার সময় বিপিএল এর ভক্ত, আইপিএল দেখেন না? 16 কোটি টাকা দিয়ে কিনছে, কি জানি নামটা ভুলে গেছি। সাউথ আফ্রিকান, তাই না? ক্রিস মরিস। হ্যাঁ, কি দেখেন, ও কিন্তু প্লেয়ার মানে বলার, ভেরি গুড ফিল্ডার, আবার হচ্ছে কিন্তু ব্যাটসম্যান। একটা ম্যাচ তো জিতেছিল না, যেটা আসলে ইম্পসিবল ছিল, যেটা খেয়াল করছে মনে আছে কারো? এই আইপিএল এই গেছে মানে 30 না কত রানে। তারপরে দুইজন কিন্তু ম্যাচ জিতেছে, এবং ক্রিস মরিস মানে ইম্পসিবল। সো এটা, তার এখানে জেনারেল স্পেশালিস্ট মানে হচ্ছে আমরা এরকম হবে, আমাদের টিমটা যে বলছে ক্রস ফাংশনাল টিম, এই টিমে যারা লোকজন থাকবে তারা এরকম না যে আমরা শুধু একটা ব্যাপারে স্পেশালিস্ট আর অন্য কিছু পারি না। ঠিক আছে, আমি শুধু কি পারি, আমি শুধু প্রোগ্রামিং পারি, আমি ডিজাইনের কিছুই পারি না, হ্যাঁ, বা আমি টেস্টিং এর কিছু পারি না, ঠিক আছে, আমি ডাটাবেজে কিছু পারি না, এরকম যাতে না হয়। বরঞ্চ আমার কাজটা করার জন্য যে স্কিল লাগবে, হ্যাঁ, সেটা যাতে থাকে আর কি। তার মানে আমি একটাতে এক্সপার্ট হব আর বাকি কিছুতে আমি কি হব, জেনারেলি আমাদের স্কিল থাকবে যাতে আমি কাজ চালিয়ে নিতে পারি। একজন যদি না থাকে তাহলে আমি অন্তত তার পক্ষ হয়ে যাতে কাজ চালিয়ে নিতে পারি, কখনো যাতে কাজ বন্ধ না থাকে। ক্যাডেন্স অফ ডেলিভারি মনে আছে? ক্যাডেন্স অফ ডেলিভারি বা সাস্টেনেবল পেস। যদি আপনার জেনারেল স্পেশালিস্ট না থাকে তাহলে কেউ যদি অসুস্থ হয়ে যায়, পুরা কিন্তু প্রজেক্টের যে ইটারেশন আপনি ডেলিভারি দিতে চাইছেন পারবেন না। জেনারেল স্পেশালিস্ট মানে কি? অনেক সময় ফুটবল খেলায় দেখছেন না, ওই যে আমি বলছিলাম যে এখন যে ব্যাকে যায় আবার সে স্ট্রাইকার, সে আবার মিডফিল্ডে খেলতেছে, দেখছেন? প্লেয়াররা কিন্তু এখন জেনারেল স্পেশালাইজ ফুটবলার, সেও ট্যাকেল দিতে পারছে। সো এইটা কিন্তু আমরা এখন চাচ্ছি যে আমাদের প্রজেক্ট টিমে এরকম লোকজন হবে,
এবং আমরা আসলে বলতাম দুই ধরনের, এই যে পরেরটা দেখছেন, আমরা যখন বলি আই শেপ মানে কি, আমি শুধু একটাতে এক্সপার্ট, হ্যাঁ আমি একটাতেই, আমার ডেপথ অফ নলেজ আছে একটাতেই, আমি এটাতে স্পেশালাইজ, এর বাইরে আর কিছু পারি না। ঠিক আছে, এটাকে বলা হয় আই শেপ পিপল। আর টি শেপ মানে কি, এটা টি না? ঠিক আছে, টি মানে কি, আমি একটাতে আমার ডেপথ অফ নলেজ আছে, ঠিক আছে, আর আরো কিছু ব্যাপারে আমার ব্রেথ অফ নলেজ আছে। এদিকে ডেপথ, এদিকে হচ্ছে ব্রেথ। এই ধরনের লোকজনকে বলা হয় টি শেপ রিসোর্স, হ্যাঁ, যারা আসলে জেনারেলাইজ স্পেশালিস্ট, এবং অ্যাজাইল টিম আসলে টি শেপ লোককে প্রেফার করে। বুঝতে পারছি আমরা? তাহলে এখন আমরা কি অবস্থা, আমরা কি আই শেপ লোক নাকি টি শেপ লোক? সবাই শুনতেছেন আমাকে? হ্যাঁ, মাঝামাঝি। হ্যাঁ, দেখেন এখন আপনারা সবাই বুঝতে পারছেন, এখন আমরা এমন সময় আছি যেখানে আসলে একটা স্কিল দিয়ে ইউ ক্যান সার্ভাইভ ইন দ্য মার্কেট, মানে অবস্থাটা মনে হয়ে গেছে, জব মার্কেটটা এরকম হয়েছে, তাই না? এবং আপনারা হয়তো জানেন যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 বলতেছি, সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন মানে লিস্ট অফ স্কিলের কথা বলছে, যে স্কিলগুলো না থাকলে আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 তে আপনি সার্ভাইভ করতে পারবেন না। তার মধ্যে দেখা গেছে বিভিন্ন স্কিলের সাথে 21 স্কিল আছে, টোটাল বলতে 21 আইডেন্টিফাই করছে। তার মধ্যে প্রায় অনেকগুলো স্কিল আছে যেটা আইটি রিলেটেড, ঠিক আছে, টেকনোলজি রিলেটেড। কারণ আপনি এখন এমন অবস্থা, আপনি যদি টেকনোলজি না জানেন পারবেন এই মার্কেটে সার্ভাইভ করতে, আপনি যেই হন, আপনি মানে শুধু সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু আইটি কিছু বোঝেন না, কম্পিউটার চাইতে পারেন না, হ্যাঁ, বা অটোক্যাড, ই ট্যাব বা এরকম কিছু আমার ধারণা নাই, পারবো মার্কেটে সার্ভাইভ করতে? সম্ভব না কিন্তু, বুঝতে পারছেন? সো এই যে আমরা টি শেপ লোককে বেশি প্রেফার করছি অ্যাজাইল টিম। আচ্ছা, এরপরে আসেন, এই যে টি শেপ বললাম, আচ্ছা এটার মানে কি, এই যে এটা চিরুনি দেখা যাচ্ছে, চিরুনি কম। আপনারা তো ওই যে আসাদুজ্জামান নূরের একটা গল্প জানেন, তাই না? জানেন তো না? উনি তো, ওনার একটা অভ্যাস আছে, ওনার কিন্তু সবসময় পকেটে চিরুনি থাকে। যাদের মাথায় চুল কম তারা কিন্তু অলওয়েজ দেখবেন চিরুনি দিয়ে মাথায় আশ্রয় কিছুক্ষণ পর, তাই না? যাদের চুল বেশি তারা খুব একটা কেয়ার করে না চুল কেমন আছে না আছে, কিন্তু যারা আসলে মাথায় চুল কম তারা দেখবেন অলওয়েজ চিরুনি দিয়ে কিছুক্ষণ পর মাথা আশ্রয়। দেখছেন তো নাকি? জি ভাইয়া, দেখছি। এটা কিন্তু প্র্যাকটিক্যাল ইয়ে আছে, মানে আমরা মানে খেয়াল করছেন। আচ্ছা, তো মানে যে আসাদুজ্জামান বলতেছিলেন যে মানে কোন একটা শুটিং চলতেছিল বোধহয়, কোথাও কেউ নেই বোধহয়, নেই তার বোধহয় শুটিং চলতেছিল, ওই সময় মাথার চুল আশ্রাবে, দেখা গেল চিরুনি নাই। উনি একজন টাক পাথা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, উনি বলছে ভাই আপনার চিরুনিটা একটু দেন তো। সবাই অবাক হয়েছে যে টাক পাথা লোকের মাথায় চিরুনি থাকবে, পরে দেখা গেল এই লোকটার পকেটে আসলে চিরুনি ছিল। সো ব্রোকেন কম, ভাঙা চিরুনি দেখছেন না? আমারও রিসেন্ট যে চিরুনি এটা অলরেডি ভেঙে গেছে, দেখাতে বললে ভালো হতো। ব্রোকেন কম কিরকম হয়, যে এরকম না, তাই না? এই যে দেখেন আপনি, এই যে আমি ব্রোকেন কম শব্দটা বললাম, এটা কিন্তু একটু সার্চ দিবেন, অ্যাজাইল প্র্যাকটিস গাইডে গ্লোসারিতে আছে। তার মানে আমরা কিন্তু এখন শুধু টি শেপ লোকতে মানে লোকের মধ্যে আসলে সীমাবদ্ধ থাকছি না। আমরা বলতেছি যে এমন কিছু লোক চাই আমরা যারা আসলে মাল্টিপল ডোমেইনে এক্সপার্ট, ঠিক আছে, এগুলি কাই না, মাল্টিপল ডোমেইনে এক্সপার্ট এবং বাঞ্চ অফ ব্যাপারে তারা জেনারেলাইজ স্পেশালাইজ। বুঝতে পারছি? আমরা কিন্তু এখন আরো আমাদের চাহিদা কিন্তু আরো বেড়ে গেছে, আমরা বলতেছি কম টাইপ লোক চাই আমরা, ব্রোকেন কম, যেখানে আমার মাল্টিপল ডোমেইনে এক্সপার্টিস থাকবে। কিন্তু এই সমস্ত লোকের অসুবিধা কি, এরা কিন্তু কোনোটাতেই ডেপথ হবে না, এটা একটা সমস্যা আছে, তাই না? আইসেপে যেমন কি, যেমন ডাক্তারদের মধ্যে আমি নিউরো সার্জন, ঠিক আছে, আমি নিউরো মেডিসিন, পার্থক্য আছে নিউরো মেডিসিন এবং নিউরো সার্জারি, নিউরো সার্জন পার্থক্য কি?
মেডিসিন দিলে আরেকজন সার্জারি করবে, অপারেশন করবে। যে নিউরো মেডিসিন পড়ে মানে সে 20 বছর 30 বছর এক্সপিরিয়েন্স, সে তো একদম উস্তাদ নিউরো মেডিসিনে। আর তাকে যদি বলেন যে ভাই তুমি মাথার অপারেশনটা করে দাও, 30 বছর এক্সপিরিয়েন্স, পারবে? না, নট পসিবল। সে সাহসই পাবে না, ওই নিজে হার্ট ফেল হয়ে যাবে, যদিও সে বিরাট পণ্ডিত। সো আমরা কিন্তু এক্সপেকটেশন বেড়ে গেছে, আমরা আসলে ব্রোকেন কম চাচ্ছি টিমের মধ্যে। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখেন, পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন পেতে পারেন। আচ্ছা, এবার কয়টা বাজে আসলে? 9:20। কোনো ব্রেক দিচ্ছে না, 9:30 শেষ করবো। হ্যাঁ, ওকে ভাইয়া। ওকে। আচ্ছা, এবার আমরা বলি অ্যাজাইল টিমে আসলে রোল গুলো কিরকম থাকে, কি কি রোল থাকে অ্যাজাইল টিমে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে অ্যাজাইল টিমে প্রজেক্ট ম্যানেজার নামে কোনো রোল থাকে না। বুঝতে পারছেন? তাহলে প্রজেক্ট ম্যানেজার করে লাভ কি? প্রজেক্ট ম্যানেজার তো নাই। তো অ্যাজাইল টিমে আসলে টিম ম্যানেজার হওয়া যাবে। হ্যাঁ, টিম মেম্বার হওয়া যাবে। তাহলে অ্যাজাইল টিম চলবে কিভাবে, তাই না? তো দেখেন, অ্যাজাইল টিমে আসলে 3 ধরনের রোল থাকে মেইনলি। ঠিক আছে, এই রোলগুলো নেওয়া হচ্ছে আসলে স্ক্রাম থেকে, কারণ প্রায় 80% অর্গানাইজেশন স্ক্রাম ইউজ করে। তো স্ক্রাম টিম আসলে 3টা রোল ইউজ করে। একটা রোলের নাম হচ্ছে ক্রস ফাংশনাল টিম মেম্বার্স, অথবা ডেভেলপার্স, অথবা ডেভেলপমেন্ট টিম, অথবা শুধু টিম। ঠিক আছে, যারা টিম মেম্বার, যারা কাজ করবে আসলে, তো যারা কি হবে, জেনারেলাইজ স্পেশালিস্ট হবে, ক্রস ফাংশনাল হবে এবং সেলফ অর্গানাইজিং হবে, তারা হচ্ছে ক্রস ফাংশনাল টিম। আর একজন থাকবেন ওই টিমে, আমি বলছিলাম কয়জন, 11 জন, তাই না? তার মানে 9 জন হচ্ছে টিম মেম্বার্স, ক্রস ফাংশনাল টিম মেম্বার্স, যারা মেইন কাজ করবে, বা ডেভেলপার্স বলা এটাকে, ডেভেলপার্স। আর একজন থাকবে কি, যাকে বলা হয় প্রোডাক্ট ওনার, ক্যাপ্টেন। প্রোডাক্ট ওনার, যাকে আপনার অ্যাজাইল প্র্যাকটিস গাইডে এবং স্টুডেন্ট ম্যানুয়ালে বারবার বলা হয়েছে কাস্টমার রিপ্রেজেন্টেটিভ। প্রোডাক্ট ওনার হচ্ছে সেই পারসন যিনি আসলে যে প্রোডাক্টটা বানানো হচ্ছে সেই প্রোডাক্টটাকে ওন করবেন উনি, এবং উনি প্রোডাক্টটা সবকিছু বোঝেন। কাস্টমার রিপ্রেজেন্টেটিভ মানে কাস্টমারের পার্সপেক্টিভ বোঝেন এবং টেকনিক্যাল টিমকে সেই কাস্টমারের রিকোয়ারমেন্টটাকে বুঝাই, মানে ইন্টারপ্রেট করতে পারে। ঠিক আছে, সেই ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে প্রোডাক্ট ওনার, এবং সে প্রোডাক্টটাকে ওন করে। ঠিক আছে, তাইলে যে প্রোডাক্টটা বা সার্ভিসটা বানাচ্ছি বা যে প্রজেক্টটা আমরা করতেছি, যেটার আউটপুট যেটা, সেই আউটপুটটা ওন করা হচ্ছে প্রোডাক্ট ওনার, যিনি, যাকে বলা হয় কাস্টমার রিপ্রেজেন্টেটিভ। যদি কাস্টমারের পক্ষ থেকে কেউ আসতে পারে যিনি আসলে ওই প্রোডাক্টটা বোঝে, সবচেয়ে ভালো বুঝবে কে, যে চাচ্ছে সে বুঝবে না? তো তার পক্ষ থেকে যদি কেউ আসে তাহলে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট ওনার। কিন্তু আসলে এখনো প্রোডাক্ট ওনার ওইভাবে সব জায়গা থেকে পাওয়া যায় না, কাস্টমার এন্ড থেকে। সো আপনার টিমেরই একজন হতে পারে, বা বেস্ট হচ্ছে যদি কাস্টমারের পক্ষ থেকে কেউ আসে যিনি আসলে প্রোডাক্টটাকে সবচেয়ে ভালো বোঝেন, এবং প্রোডাক্টটা কোন ফিচার দিলে, কোন ফাংশনালিটি দিলে সবচেয়ে বেশি ভ্যালু ক্রিয়েট হবে সেটা উনি ডিসিশন দিতে পারেন। সেই লোকটাকে আমরা বলতেছি প্রোডাক্ট ওনার। বুঝতে পারছি? আর 3 নম্বর হচ্ছে টিম ফ্যাসিলিটেটর। টিম ফ্যাসিলিটেটর কিংবা স্ক্রাম মাস্টার কিংবা অ্যাজাইল কোচ কিংবা প্রজেক্ট ম্যানেজার কিংবা সার্ভেন্ট লিডার, এই কয়েকটা নামে আসলে অ্যাজাইল প্রজেক্টে প্রজেক্ট ম্যানেজারকে অভিহিত করা হয়। স্ক্রামে বলা হয় স্ক্রাম মাস্টার, অনেক জায়গায় টিম ফ্যাসিলিটেটর, আর কি অ্যাজাইল কোচ বলা হয়, সার্ভেন্ট লিডার বলা হয়। সো এটা সবকিছু আসলে প্রজেক্ট ম্যানেজার। কিন্তু টিপিক্যাল আমরা যে পড়ছি না 3 নম্বর চ্যাপ্টার, দ্য রোল অফ দ্য প্রজেক্ট ম্যানেজার, যেখানে আমরা দেখছিলাম প্রজেক্ট ম্যানেজার কি সমস্ত ক্ষমতার কি অধিকারী, তাই না? সে আসলে কন্ডাক্ট করতেছে, অর্কেস্ট্রা প্লে করতেছে। কিন্তু অ্যাজাইল টিমে কিন্তু কি, আমরা কিন্তু প্রজেক্ট বলছিলাম কি, যে প্রজেক্ট ম্যানেজার শব্দটি আসলে খুব কম ইউজ হয় অ্যাজাইল টিমে, বরঞ্চ বলা হয় স্ক্রাম মাস্টার কিংবা অ্যাজাইল কোচ কিংবা টিম ফ্যাসিলিটেটর, যার রোল কি সার্ভেন্ট লিডার। আমি টিমকে আগায় দেবো, টিমকে এম্পায়ার করবো, টিমকে হ্যান্ডস আপ করবো, টিমেই সব ডিসিশন নেবে, তারা সেলফ অর্গানাইজিং হয়ে কাজ করবো, আমি তাকে তার ফ্যাসিলিটেট করবো যাতে তারা স্মুথলি কাজ করতে পারে। ঠিক আছে, তো অ্যাজাইল টিমে একটা প্রশ্ন করা হয় যে অ্যাজাইল টিমে প্রজেক্ট ম্যানেজার নাই, তাহলে আসলে কোথায় প্রজেক্ট ম্যানেজার রোলটা গেল কোথায়? কে বলতে পারবেন এখানে প্রজেক্ট ম্যানেজার রোলটা আসলে কার কাছে গেছে? স্ক্রাম মাস্টারের কাছে। টিম ফ্যাসিলিটেটর।
হ্যাঁ সবার কাছে চলে গেছে। এই যে সারোয়ার খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে। মানে প্রজেক্ট ম্যানেজার বলতে আমরা যে টিপিক্যাল প্রজেক্ট ম্যানেজার বুঝি যে আসলে সবকিছুর উপর সবচেয়ে বেশি ক্ষমতা রাখে আর কি। সে কাজ অ্যাসাইন করে, সে কাস্টমারের সাথে কথা বলে রিকোয়ারমেন্ট নিয়ে সেই বলে যে এটা হচ্ছে হাইয়েস্ট রিকোয়ারমেন্ট, এটা লোয়েস্ট রিকোয়ারমেন্ট, হ্যাঁ এইসব কাজ করে। হ্যাঁ, তো অ্যাজাইল টিমে আসলে প্রজেক্ট ম্যানেজার রোলটা 3 জনের মধ্যে আসলে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। হ্যাঁ, ক্রস ফাংশন টিম নিজেরাই কাজ অ্যাসাইন করে। এই অ্যাসাইনমেন্টের দায়িত্ব কিন্তু ছিল ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজারের। সে গান চার্ট বানায় অ্যাসাইন করে যে তুমি এই ওয়ার্ক প্যাকেজ করবা, তুমি এই টাস্ক করবা, কিন্তু এটা কে করে? ক্রস ফাংশন টিম নিজেই করে। ঠিক আছে, কাস্টমারের মুখপাত্র কে এখানে? কাস্টমারের সাথে বা এক্সটার্নাল স্টেকহোল্ডারের সাথে গেটওয়ে কে? প্রোডাক্ট ওনার। বুঝতে পারছি? সো 3টা রোলেই কিন্তু প্রজেক্ট ম্যানেজারের 3টা যে কাজ মেইনলি সেই 3টাই কিন্তু 3টা জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে টিম ফ্যাসিলিটেটর সে কিন্তু ওইরকম ক্ষমতাধর না যেটা আসলে ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজার আমরা প্রজেক্ট ডিরেক্টর বা প্রজেক্ট ম্যানেজার মতো বুঝি। ঠিক আছে, সো এটা কিন্তু ভাইয়া এই ক্ষেত্রে তাহলে ভাইয়া প্রোগ্রাম যে দেখছে সে তাহলে কার সাথে যোগাযোগ করবে? প্রোগ্রাম মিন্স মানে প্রজেক্টের উপরে, মানে যদি এটা একটা কোন একটা প্রোগ্রামের আন্ডারে কোন একটা প্রজেক্ট হয় তাহলে প্রোগ্রাম ম্যানেজার যে সে প্রজেক্টের কার সাথে যোগাযোগ করবে তখন? এখানে তো ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। সে মেইনলি আসলে প্রোডাক্ট ওনার এবং স্ক্রাম মাস্টার দুইজনের সাথে কমিউনিকেট করবে। এই দুইজনের সাথে। আচ্ছা, টিম না, টিমের আসলে দরকার নেই। টিম আসলে মেইনলি ফোকাস করবে কাজ নিয়ে। ঠিক আছে, জি। এটা এই যে আমরা পূর্ব একটা জায়গায় স্ক্রাম অফ স্ক্রামস। ভাই এখানে কি বিষয়টা কি এরকম যে স্ক্রাম মাস্টার আছে সে তো আসলে কাস্টমারের টাইম টু টাইম যে চেঞ্জ গুলো আসতেছে সেই ইনপুট গুলো আসলে টিমকে ডিস্ট্রিবিউট করে জানাই দিবে, যেটা এরকম সেই অনুযায়ী টিম কাজ করবে। এইটা দিবে প্রোডাক্ট ওনার। কোনো চেঞ্জ, কোনো রিকোয়ারমেন্ট, কোনো ফিচার, সেটা দায়িত্ব পুরোটাই প্রোডাক্ট ওনার। এখন ধরেন প্রোডাক্ট ওনারের কোনো একটা কাস্টমারের সাথে মিটিং করা দরকার। কাস্টমারের সাথে কোনো একটা রিকোয়ারমেন্ট নিয়ে কনফিউশন হয়েছে। এখন এই রিকোয়ারমেন্ট নিয়ে কনফিউশন হয়েছে, ডাইরেক্টলি কাস্টমারের সাথে কথা বলা দরকার। তাহলে প্রজেক্ট ম্যানেজারের কাজ হচ্ছে, টিম ফ্যাসিলিটেটরের কাজ হচ্ছে এই মিটিংটাকে অ্যারেঞ্জ করে দেওয়া, যেখানে প্রোডাক্ট ওনার থাকবে, কাস্টমার থাকবে এবং টিম থাকবে। এটার ফ্যাসিলিটেট করার দায়িত্ব হচ্ছে কার? টিম ফ্যাসিলিটেটর। সো এখানে একটা জিনিস মনে রাখেন, একটু যদি 3টা জিনিস মনে রাখেন তাহলে খুব ইজি হবে মনে রাখার। সেটা হচ্ছে প্রোডাক্ট ওনার হচ্ছে ভ্যালু ডেলিভারির ওনার। ঠিক আছে, ভ্যালুর ওনার, বিজনেস ভ্যালু বা প্রোডাক্টের ওনার। হ্যাঁ, আর টিম ফ্যাসিলিটেটর হচ্ছে অ্যাজাইলের প্রসেস ওনার। সব প্রসেসগুলো ঠিকমতো রান করছে কিনা সেটা ফ্যাসিলিটেট করা, সেটাকে রান করা, সেটাকে এনশিওর করার দায়িত্ব কার? অ্যাজাইল কোচের। আর টিমের কাজ কি? ইমপ্লিমেন্টেশন। টিমের কাজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন করা, কাজ করা। মেইন ওয়ার্কের দায়িত্ব হচ্ছে টিমের। ঠিক আছে, এই 3টা আসলে মেইন ওনারশিপ 3টা টিমের, 3 জনের, 3টা রোলের। আচ্ছা, ওকে, দেখেন লিডারশিপ স্টাইল, এটা নিয়ে আমরা পরে পড়বো, একটা চ্যাপ্টারই আছে, সেখান থেকে আসলে স্লাইডে নেওয়া। স্ট্রং পার্সোনাল এথিক্স, ইন্টিগ্রিটি এবং ট্রান্সপারেন্স থাকতে হবে যে লিডার হবে, এবং তার বিভিন্ন ধরনের ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে। এটা নিয়ে আমরা পড়বো, 11টা স্কিলের কথা বলছে, আমরা নেক্সট ক্লাসে পড়বো। আর কনসেপচুয়াল এবং অ্যানালিটিক্যাল স্কিল থাকতে হবে। আর গত ক্লাসে আমরা দেখছিলাম তাই না, লিডারশিপ ইজ নট ইকুয়াল টু ম্যানেজমেন্ট। ওকে, আর এই টেবিলটা গত ক্লাসে পড়ছিলাম তাই না? জি ভাই, এটা আমি এক্সারসাইজ দিছিলাম আপনাদেরকে, করছিলেন? জি হ্যাঁ করছি। হ্যাঁ, তাহলে এটা কি হবে বলেন তো? প্রথমটা ম্যানেজার ভাই, এটা ম্যানেজারিয়াল স্কিল। এটা ম্যানেজমেন্ট, তাই না? ম্যানেজমেন্ট। আচ্ছা, এরপরে পয়েন্টটা কি হবে? ক্যারিয়ার প্ল্যানিং। এটা আমাদের লিডারশিপ হওয়ার কথা ভাই। লিডার, হ্যাঁ, যে ক্যারিয়ার দেখাবে আপনাকে, ক্যারিয়ার পাথ। টিম টাইম ট্র্যাকিং, ম্যানেজার। এটা ম্যানেজার। রাইট। টিম মেম্বার রিকগনিশন, লিডার। লিডার। টিম অ্যাসাইনমেন্ট, ম্যানেজার। ম্যানেজার। টিম ব্রেনস্টর্মিং, সবাইকে নিয়ে ব্রেনস্টর্ম করা, লিডারশিপ। প্ল্যানিং ওয়ার্কশপ, লিডার। লিডার। দেখছেন? আর গান চার্ট তৈরি করা, ম্যানেজার। ম্যানেজার। নাইস। ঠিক আছে, সবাই লাইনে আছি তো না? তাহলে এইটাই কিন্তু আমাদের মেইন বিষয় দুইটার মধ্যে। আচ্ছা, সার্ভেন্ট লিডারের কাজ কি দেখেন। সার্ভেন্ট লিডারশিপে এখানে ডেফিনেশন আছে, এটা আমরা পরে পড়বো।
এই যে ফেসিলিটেট করা খুব ইম্পর্টেন্ট, দেখেন ফেসিলিটেট রাদার দ্যান ম্যানেজ, ঠিক আছে। প্রোভাইড কোচিং এন্ড ট্রেনিং, রিকোয়ার্ড ট্রেনিং এবং কোচিং করাবে। রিমুভ ওয়ার্ক ইম্পিডিমেন্টস, টিমের যাতে কোনো বাধা থাকে, যাদেরকে বাধাগ্রস্ত না করতে পারে তাদের ফ্লো অফ ওয়ার্ককে, সেই জন্য যে কোনো বাধা আসুক সেটা সে রিমুভ করবে, শিল্ড হিসাবে কাজ করবে। এবং ফোকাস অন অ্যাকমপ্লিশমেন্ট, ঠিক আছে। প্রজেক্টের বা ইটারেশনের যে গোল সেট করা আছে ওটা যাতে অ্যাচিভ হয়, টিম অ্যাচিভ করতে পারে, সেটা ফোকাস থাকবে এবং সেলিব্রেট করবে, প্রতিটা অ্যাচিভমেন্ট সেলিব্রেট করবে টুগেদার। তারপরে কি দেখেন সার্ভে লিডারের আরো কি কি ইয়ে আছে ক্যারেক্টারিস্টিক, কমিউনিকেট দ্য প্রজেক্ট ভিশন, সবার যাতে ভিশন সেম হয়, প্রজেক্ট ভিশন। তারপরে শিল্ড দ্য টিম ফ্রম ইন্টারাপশনস, এডুকেট স্টেক হোল্ডার, সাপোর্ট দ্য টিম থ্রু মেন্টরিং এন্ড সাপোর্ট। তার মানে কি দেখেন কোচিং করানো, মেন্টরিং করানো, ট্রেনিং করানো কার দায়িত্ব? অ্যাজাইল কোচের, ঠিক আছে। তারপরে হেল্প দ্য টিম এন্ড সেলিব্রেট টিম সাকসেস, ওই যে অ্যাকমপ্লিশমেন্ট সাকসেস করা। গত ক্লাসে বলতেছিলাম আমি যে অক্সিমরনিক কোট মনে আছে? উই লিড টিমস বাই স্ট্যান্ডিং বিহাইন্ড দেম। সাধারণত লিডাররা কি থাকে? সামনে থাকে, কিন্তু আমরা কি সার্ভেন্ট লিডার পিছনে থেকে কাজ করে, হ্যাঁ, টিমের জন্য। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। নেক্সট ক্লাসে আমরা কি করব, এই কয়েকটা স্লাইড খুব দ্রুত দেখে তারপর আমরা ইয়াতে চলে যাবো, শুরু করবো স্টুডেন্ট। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখানে শেষ। নেক্সট ক্লাস তো আমাদের কবে হবে? সোমবারে, না? জি ভাইয়া। জি ভাই, এই স্লাইড গুলো কি ওই মেইন যে প্রেজেন্টেশন স্লাইড ওটার মধ্যে ইনক্লুডেড আছে? ইনক্লুডেড নাই, এটা আমি দিয়ে দেবো, না দুইটা স্লাইডে দিয়ে দেবো আজকে। ঠিক আছে ভাই, আমরা এগুলো কোন কোন জায়গা থেকে পড়েছি? যে আমি এতক্ষণ যা বললাম অ্যাজেলে, সবগুলো অ্যাজেল প্র্যাকটিস গাইড থেকে পড়ছি। চ্যাপ্টার 4, ভাই 4 নম্বর, হ্যাঁ 2 নম্বর এবং 4 নম্বর চ্যাপ্টার, 2 এবং 4। ঠিক আছে, ক্লাস শেষ অফিশিয়ালি, আমি কিছুক্ষণ আছি, আমরা কথা বলতে পারি আর কি।